সরে বলে। আর আমি যদি অথৈকে না মেরে রুদ্রিককে মেরে ফেলি? জেনি যেন আকাশ থেকে পড়ল। রিয়ানের কাছ থেকে এমন একটা কথা সে শোনার জন্য প্রস্তুত ছিল না। জেনি আশ্চর্য হয়ে বলে, কিসব বলছো ভাই? তুমি রুদ্রিককে কেন মারবে ভাই? তুমি তো জানো আমি রুদ্রিককে কতটা ভালোবাসি। তুমি ওর থেকে যেভাবেই হোক শেষ করে দাও। আর তুমি তখন সিঁড়ি থেকে ওকে ধাক্কা দিলে না কেন? ওখান থেকে পড়লে আর বাঁচার চান্স ছিল না। রিয়ান রাগী চোখে বোনের দিকে তাকালো, ধারালো গলায় বলে, তোর মাথা পুরন অস্ত্র হয়ে গেছে, বুঝেছিস? আর কিসের ভালোবাসার কথা বলছিস? এটা জাস্ট তোর সাময়িক মোহ। রুদ্রিককে টপ দিলেই সেই মোহ কেটে যাবে। না ভাই। জাস্ট শাট আপ জেনি, চুপচাপ কটেজে ফিরে যা। আমার যা মন চায় আমি তাই করব। আর একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না। এই বলে রিয়ান চলে গেল। আর জেনি বিড়বিড় করলো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না ভাই। আমারই যা করার করা লাগবে। আমি রুদ্রিককে যে কোনো মূল্যে আমার করেই ছাড়বো। ওয়ারি ছড়া মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড়ে পারমেগে নামক একটা ছোট গ্রামে অবস্থিত একটি রিভার ক্যানিয়ন, যা তুর শহর থেকে 87 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়ারি ছড়া শব্দের ওয়ারি মানে গভীর নদীর। এই জায়গাটি সম্প্রতি আবিষ্কার হয়েছে, তবে এটি ইতিমধ্যে একটি জনপ্রিয় পর্যটক গন্তব্য হয়ে উঠেছে। এই ওয়ারি ছড়া প্রায় 45 ফুট গভীর এবং 1 কিলোমিটার দীর্ঘ ট্রেইল, বাংলাদেশ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ক্রেসকেডিং ছাড়াও রয়েছে রেনাক্স এবং চোবক ডেয়ার নামে দুটো প্রধান জলপ্রপাত রয়েছে। এই দুটো জলপ্রপাতে পৌঁছাতে চাইলে হাইকিং করে পৌঁছাতে হবে। তাই আপনি যদি একটি মুগ্ধকর দৃষ্টি দেখতে ইচ্ছুক হন তবে এটির জন্য যান, কারণ এই জলপ্রপাতগুলোতে পৌঁছানোর পথটি খুব কঠিন। ঝর্ণাগুলি চমৎকার স্বচ্ছ পানির জলপ্রপাত, যা আপনার চোখে আরামের অনুভূতি দিবে এবং মনের প্রশান্তির জন্য ভালো কাজে দিবে। এই দুটি জলপ্রপাত ছাড়াও অগ্নিমা ওয়ারি মৎস্য অভয়ারণ্য নামে একটি মৎস্য অভয়ারণ্য রয়েছে, তবে এটিতে যাওয়ার পথটিও কঠিন। এখানকার আশপাশের এলাকায় ঘন বন ওই পাহাড়ে ঘিরে। তাই ওয়ারি ছড়া পরিদর্শনের সর্বোত্তম সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে, যখন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং খুব একটা বৃষ্টিপাত হয় না। বৃষ্টি এখানকার ভ্রমণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনি স্বচ্ছ নীলাভ জল দেখতে পারবেন না। যদিও ওয়ারি ছড়া একটি নতুন আবিষ্কৃত পর্যটক গন্তব্য, তবুও এরই মধ্যে এখানে অনেক অ্যাক্টিভিটি করার মতো সুবিধা গড়ে উঠেছে। পর্যটক অবকাঠামো ধীরে ধীরে বিকশিত হচ্ছে, কিন্তু স্থানীয়রা আপনার ভ্রমণকে যতটা সম্ভব স্মরণীয় করে তুলছে। এর শান্ত নদীর রিভার র্যাফটিং আপনার অভিজ্ঞতার সেরা জিনিসগুলোর মধ্যে একটি। নদীর পানি আসলেই নীল, যদিও এখানে বিভিন্ন গুহা রয়েছে, তাই এটি একটু কঠিন হতে পারে। তাদের বোটিং সুবিধা বিকল্প হিসেবে রয়েছে, তবে বেশিরভাগ মানুষ রিভার রাফটিংটাই পছন্দ করেন। এখানকার জলের শব্দ, জলপ্রপাত, সবুজ বনভূমি এবং পরম নিস্তব্ধতা এটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে গড়ে তুলেছে। পারমেগে গ্রামে পৌঁছাতে ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি আর সামনে যাবে না, এইবার হেঁটে যেতে হবে। সবাই যার যার ব্যাগপত্র নিয়ে হাঁটা শুরু করে দিল। আরহার সামনে এগোতে বলে, এই পাহাড়ে এলে এই সমস্যা, শুধু পাহাড় বেয়ে বেয়ে নিচে নামো, নয়তো উপরে ওঠো। আরহার কথায় সাপা তাচ্ছিল্য স্বরে বলে, তো এত সমস্যা হলে এসেছো কেন? যারা হাইকিং করতে পারে না তাদের না আসাটাই বেটার। আরহা একটুও খেপলো না, শান্ত কণ্ঠে বলে, হাইকিং করতে পারি না, কিন্তু তাই বলে কি পৃথিবী ঘুরে দেখবো না? সাপা চোখ উল্টিয়ে ফেললো। এই মেয়ের সাথে অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই। ওরা সবাই ওয়ারি ছড়া যাওয়ার জন্য হাঁটতে লাগলো। আরো অনেক পর্যটক দেখা যাচ্ছে, তারাও ওয়ারি ছড়া যাবে। ভীষণ দুর্গম পথ, পাহাড় গা ঘেঁষে ঘেঁষে নামতে হয়। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে একজন একজন করে পাহাড়ের রাস্তায় মই দেওয়া সেগুলোর পার হতে,
কারণ পাহাড়ের গা কেটে যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই সেখানে বাঁশের তৈরি মই দিয়ে রাখা। সবাই বেশ কষ্টে নিচে নেমে আসলো। কাঙ্ক্ষিত স্থানটায় আসতেই সবার চোখ জুড়িয়ে গেল। এই যে কষ্ট করে কতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছে তা যেন এক মুহূর্তেই বিলীন হয়ে গেল প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে। বিশাল বড় বড় পাহাড়, সেই পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে এলোমেলো ভাবে বয়ে চলেছে ওয়ারী নদী। অতই যেন এই সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। সবুজ ঘন অরণ্য, তার মধ্যে বয়ে চলেছে নদীর জল নীল রঙের। সবাই নদীতে নেমে পড়ল। হাঁটু সমান পানি রয়েছে। ওখানে গিয়ে সবাই আনন্দে মেতে উঠল। অতই রুদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে আসলো, এসে হাসি হাসি মুখে বলে, আপনি আসছেন না কেন? রুদ্রিক অতয়ের হালকা ভিজে যাওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিল, বলল, ওখানে যদি যাই তাহলে তো তোমাকে সেইভাবে দেখতে পারবো না। অতই রুদ্রিকের কথাটার মানে পুরোপুরি বুঝতে পারলো না, তাই বলে, মানে সেইভাবে মানে কোনভাবে দেখতে পারবেন না? রুদ্রিক ঝুঁকে আসলো অথয়ের কাছে। ওর গরম নিঃশ্বাসগুলো অথয়ের কানে এসে বাড়ি খাচ্ছে। অথয় চোখ বন্ধ করে নিল। পরপর শুনতে পেল রুদ্রিকের ফিসফিসানো কণ্ঠস্বর। তুমি পানির মধ্যে নেমে উল্লাস করছো, দুহাতে পানি নিয়ে দূরে ছুঁড়ে মারছো। হিমেল হাওয়া এসে ক্ষণে ক্ষণে তোমার গা ছুঁয়ে গেলে তুমি আবেশে চোখ বন্ধ করে ফেলো। পরপর তোমার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি রেখা দেখা যায়। তোমার এলোমেলো কেশগুলো আরও এলোমেলো হয়ে যায়। এই যে হালকা ভিজে যাওয়া কাপড় চোপড় তোমার, সব মিলিয়ে আমি ঠিক কী বলে তোমার প্রশংসা করব তা ভেবে পাই না। কিন্তু তোমাকে এই রূপে দেখে আমার হৃৎপিণ্ডটা যে আমার আয়ত্তে থাকে না, জোরালো শব্দ তুলে বাজতে থাকে। মনটা চরমভাবে বেহায়া হয়ে পড়ে। ইচ্ছে করে তোমার এই স্নিগ্ধ কোমল ভেজা দেহটা খুব করে ছুঁয়ে দিতে, খুব গভীরভাবে, এতটা গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করে যতটা করলে তুমি আমার মাঝে পুরোপুরি বিলীন হয়ে যাবে, আর আমি তোমার মাঝে। আমাদের মাঝে ইঞ্চিখানেকও যেন দূরত্ব না থাকে। অথয় সারা শরীর থরথর করে কাঁপছে। এই লোকটার বলা প্রতিটা বাক্য ওর হৃদয়ে গভীরে গিয়ে গেঁথে যায়। এই যে এখন যা যা লাগামহীন কথাগুলো বলল লোকটা, ওই কথাগুলো দিয়েই যেন মনে হচ্ছে লোকটা ওকে ছুঁড়ে দিচ্ছে। রুদ্রিক অথয়ের অবস্থা দেখে সরে আসলো। ঠোঁটের কোণে ওর হাসি বিদ্যমান। রুদ্রিক এইবার ওর হাত দুটো অথয়ের কোমরে রেখে ওকে নিজের আরেকটু কাছে নিয়ে আসলো। অথয় হকচকিয়ে গেল। চট করে রুদ্রিকের দিকে তাকালো। অথয় ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলে, কি করছেন? ওরা সবাই এখানে, তো সবাই দেখলে কি ভাববে? রুদ্রিক যেন অথয়ের কথাটাই ভ্রুক্ষেপ করল না। চট করে অথয়কে কুলে তুলে নিল। এতে যেন অথয় আরো ঘাবড়ে গেল। জলদি আশপাশে নজর দিল। না, এদিকে কেউ তাকিয়ে নেই, সবাই যার যার মতো ব্যস্ত। তাও বলা তো যায় না, কেউ যদি দেখে ফেলে। অথয় দু হাতে রুদ্রিকের গলা জড়িয়ে ধরল। তার নিজেরও ইচ্ছে করছে না রুদ্রিকের সান্নিধ্য থেকে যেতে, কিন্তু লজ্জা করে তো। অথয় মিনমিন করে বলে, সবাই দেখে ফেলবে তো, কি করছেন? রুদ্রিক অথয়ের কপালে চুমু দিল। অথয় আবেশে চোখ বন্ধ করলো। রুদ্রিকের দেওয়া প্রতিটা ছোঁয়ায় ওর শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। রুদ্রিকের চোখ জোড়া অথয়ের কপালে থেকে সরিয়ে আসতেই অথয় আস্তে আস্তে চোখ মেলে তাকালো। রুদ্রিক অথয়ের চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলে, দেখুক, আমি আমার বউকে কোলে নিয়েছি। অথয় ওর হাতের বাঁধন আরো দৃঢ় করলো। তারপর মাথাটা রুদ্রিকের বুকে এলিয়ে দিয়ে বলে, ওই দিকটায় চলুন না, ওরা দেখলে আমি ভীষণ লজ্জা পাবো। রুদ্রিক হেসে দিল অথয়ের কথায়। রুদ্রিক এখন নিজেই নিজের কাজে অবাক হয়। আগে ও কি ছিল আর এখন কি হয়ে গিয়েছে। এই মেয়েটা ওকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আগে বিনা কারণে কখনোই হাসতো না, ও হাসলেও তা মৃদু হাসতো। আর এখন এই মেয়েটা ওর কাছে থাকলে, পাশে থাকলে কারণে অকারণে ঠোঁটে হাসি ফুটে ওঠে। এই যে মেয়েটাকে বুকে জড়িয়ে রেখেছে, কি যে শান্তি লাগে এতে। সকাল থেকেই যেই নাম না জানা চিন্তারা হানা দিয়ে বেড়াচ্ছিল, এই মেয়েটা ওর বুকে মাথা রাখতেই যেন সব গায়েব হয়ে গিয়েছিল। রুদ্রিক এখন অথয়কে ছাড়া এখন নিজেও কল্পনা করতে পারবে না। এই মেয়েটাকে সর্বদাই বুকের মধ্যে লুকিয়ে রাখতে মন চাচ্ছে।
খুব করে তো বলেছিল ওর মাস্টার শেষ করে অফিসে জয়েন করবে, তারপর কিছুদিন পর অথৈকে ওর কাছে একেবারে নিয়ে আসবে। কিন্তু এখন মনে হচ্ছে এটা বলে বড্ড ভুল করে ফেলেছে। এখন যেন অথৈকে ছাড়া একদণ্ড থাকতে পারে না রুদ্রিক। এই যে মেয়েটাকে ছাড়া নিঃসঙ্গ রাতগুলো কাটায়, তা যেন কতটা কষ্টে কাটায় ও জানে। এই মেয়েটাকে ওর পাশে চায় ও খুব করে, এতটা কাছে চায় যে যতটা কাছে আসলে ওদের আর কখনো আলাদা করতে পারবে না। রুদ্রিক এক পা করে এগিয়ে যাচ্ছে। অতই চুপটি করে রুদ্রিকের বুকে লেপ্টে আছে। রুদ্রিক হাঁটতে হাঁটতে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, ওরা দেখলে তুমি লজ্জা পাবে, আর যদি আমি তোমার সব দেখে ফেলি তখন লজ্জা পাবে না? রুদ্রিকের এমন লাগাম ছাড়া কথাগুলো শুনে অথয়ের কান গরম হয়ে গেল, গালগুলো ভারী হয়ে আসলো। লজ্জায় ঠিক কি বলবে ভেবে পেল না। অথয়কে চুপ থাকতে দেখে রুদ্রিক ভ্রু নাচিয়ে ফের বলে, কি বলো, আমি দেখলে লজ্জা পাবে? অথই চটজলদি রুদ্রিকের ঠোঁটে হাত রেখে ওর মুখ বন্ধ করে নিল। লজ্জায় হাঁসফাঁস করতে করতে বলে উঠে, এমন কেন আপনি? শুধু শুধু আমাকে এত লজ্জা দেন কেন? রুদ্রিক চোখে হাসে। ওর ঠোঁটে রাখা অতয়ের হাতে চট করে চুমু দিয়ে বসে। অতই শিউরে উঠে হাত সরিয়ে ফেলে। রুদ্রিক শান্ত কণ্ঠে বলে, তোমাকে লজ্জা দিব না তো কি? আমার পাশের বাড়ির আন্টির মেয়েকে লজ্জা দিব? অতয়ের ফ্রুজোরা কুচকে আসে। কি করে কি বলবে এই লোকটা? আর এই লোকটার পাশের বাড়িতে মেয়েও আছে। অতই চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনার পাশের বাড়ির মেয়েকে বুঝি এর আগে কিছু বলে লজ্জা দিয়েছিলেন বুঝি? রুদ্রিক বুঝতে পারলো অথয় খেপে যাচ্ছে, তাই অথয়কে একটু বাজিয়ে দেখার জন্য রুদ্রিক বলল, হ্যাঁ দিয়েছিলাম তো। মেয়েটা না ভারী মিষ্টি জানো, ও তো পুরো আমার জন্য পাগল। আমারও ওকে অনেক ভালো লাগে। রুদ্রিকের মুখে এমন কথা শুনে রাগে ওর সারা শরীর রি করছে। নাক ফুলিয়ে বলে, তো এতই যখন ভালো লাগে আমাকে তাহলে বিয়ে করলেন কেন? ওই মেয়েকেই বিয়ে করতেন। রুদ্রিক মনে মনে বেশ মজা পাচ্ছে, তবে তা বাহিরে প্রকাশ করলো না। মুখটা দুঃখী দুঃখী করে বলে, আর বলো না, ও না আমার থেকে বয়সে অনেক ছোট হয়ে যায়, আর দাদুর ওকে পছন্দ না। তার তো তোমাকে পছন্দ হয়ে গিয়েছিল, তাই তো দাদুর জন্যই তোমাকে বিয়ে করতে হলো। এখন আর কি করব বলো, বিয়ে তো আমার হয়েই গিয়েছে। অতএর ভীষণ কষ্ট লাগলো। এটা স্বাভাবিক, নিজের স্বামীর মুখে এমন একটা কথা শুনলে প্রতিটা স্ত্রী কষ্ট পাবে। অতএর চোখ ভরে আসলো, নিজেকে সামলাতে না পেরে ঠোঁট ভেঙে কেঁদে উঠে। অতয়কে এমনভাবে কাঁদতে দেখে রুদ্রিক হতভম্ব হয়ে পড়ল। ও ভাবেনি অতই যে এইভাবে কেঁদে দিবে। রুদ্রিক অস্থির হয়ে উঠে বলে, হি কাঁদছো কেন? কাঁদে না এই মেয়ে। অথই, আমি মজা করেছি, মজাও বোঝো না? কান্না থামাও। রুদ্রিকের কথা শেষ হতে দেরি, অথয়ের রাগ করতে দেরি নাই। ওর রাগে রুদ্রিকের বুকে খুশি দিতে লাগলো। ফোপাতে ফোপাতে বলে, আপনি একটা খারাপ লোক, আমার সাথে এমন করলেন কেন? অসভ্য লোক। নামান আমাকে কোল থেকে, নামিয়ে দিন, আমাকে ধরবেন না। রুদ্রিক হাসছে, প্রাণ খোলা হাসি। রুদ্রিকের এহেন হাসি দেখে অথয়ের হাত জোড়া আঘাত করে থামিয়ে দিল। কান্না ভেজা চোখে এসে ভর করে একরাশ মুগ্ধতা। এই লোকটা হাসলে এত সুন্দর লাগে যে অথয়ের আশেপাশে কি হচ্ছে সবটা ভুলে যায়। শুধু ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। অথয়ের কান্নাগুলো থেমে গিয়েছে। রুদ্রিক অথয়ের কোনো নড়চড় না দেখে হাসি থামালো, তবু ওর ঠোঁটের কোণে এখনো হাসির ছোঁয়া লেগে আছে। রুদ্রিক ভ্রু বাঁকিয়ে বলে উঠল, কি কান্না শেষ? ও অথয় কিছুই বলো না, ও এখনো রুদ্রিককে দেখছে। রুদ্রিক নরম সুরে বলে উঠে, কি দেখছো মন করে? অথয় কোনো রকম ভনিতা ছাড়াই অকপটে বলে, আপনাকে দেখি, আপনি এভাবে হাসলে না আপনাকে অনেক সুন্দর লাগে। আমি চোখ সরাতে পারি না, আপনার ওই হাসিতে আমার বুক ব্যথা করে। রুদ্রিক দুষ্টুমি স্বরে বলে, তাহলে তো সর্বনাশ। আমার হাসিতে বুক ব্যথা করলে তো আর আমার হাসা যাবে না। অথয় দুদিকে মাথা নাড়িয়ে বলে ইঙ্গিত দেখিয়ে বলে, এনার না হাসবেন না কেন? 100 বার হাসবেন, আমার যে এই ব্যথা ভীষণ ভালো লাগে, মিষ্টি ব্যথা। রুদ্রিকের মনটা যেন জুড়িয়ে গেল অথয়ের কথায়। ও আর কিছু বলল না। অথয়কে নিয়ে চুপচাপ হেঁটে নদীর অন্য বাঁকে চলে গেল। একটু সাইডের জায়গাতে, ওখানে কেউ নেই, আর ওপার পাশ থেকে এই দিকটা দেখাও যায় না। রুদ্রিক অথয়কে নিয়ে পাহাড়ের গা ঘেঁষে দাঁড় করিয়ে দিল। রুদ্রিকের চোখে ঘোর লেগে আছে।
অথই সেই চোখের ভাষা অস্পষ্টভাবে বুঝতে পারছে। অথই মাথা নিচু করে নিল। ওর স্পন্দন হু করে বেড়ে গিয়েছে। অথই জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল, এভাবে তাকাবে না, এভাবে তাকালে আমার যেন কেমন কেমন লাগে। রুদ্রিক টু শব্দও করলো না। এক হাত আর রাখলো অথয়ের কোমরে, আরেক হাত রাখলো অথয়ের গালে স্পর্শ করলো। অথয়ের গাল জোড়া নরম শক্ত হয়ে আছে। রুদ্রিকের ঠান্ডা হাতে স্পর্শ লাগতে অথয় কেঁপে উঠে, শিরশির করে উঠে সর্বাঙ্গ। রুদ্রিক মাথা নুয়ে আলতো করে চুমু খেলো অথয়ের ঠোঁটে। পরপর গভীরভাবে ডুবে গেল ওষ্ঠ চুম্বনে। অথয়কে হাত বাড়িয়ে খামচে ধরল রুদ্রিকের পিঠ। রুদ্রিকের ভালোবাসাময় স্পর্শে নিজেকে হারিয়ে ফেলল। এদিকে রুদ্রিক মনে মনে ভাবছে, আমি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না অথই, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার সাধ্যে যে আর কিছু নেই, তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে পাওয়ার জন্যে যে আমার বুকের ভিতরটা তীব্র দহনে জ্বলে পড়ে যাচ্ছে। আমি তোমার থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারবো না। তুমি আমার অথই, তোমাকে পুরোটাই আমার করে চাই, তীব্রভাবে চাই। ওয়ারি চড়াতে ওরা বেশ এনজয় করলো। রিভার রাফটিংও করেছে ওরা। আবার সেখানে নামকরা দুটো ঝর্ণা আছে, রেনাং এবং চিবোক ডিয়ার, সেগুলোও দেখেছে। সবাই যেন হারিয়ে গিয়েছিল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। এখানে গুহাও আছে অনেকগুলো। সেখানের একটাতে গিয়ে সবাই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। ঠান্ডায় সবার অবস্থাই খারাপ। নদীর পানি ভীষণ শীতল তো, তাই এখন সবাই ফেরার পালা। তাই ব্যাগপত্র নিয়ে রওনা হলো। পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে উঠতে এক একজনের অবস্থা পুরো কাহিল। তাই আজ আর কেউ কোনো জায়গায় ঘুরতে যাবে না, সোজা রিসোর্টে চলে যাবে আর বিশ্রাম নিবে। এদিকে আরহার তো প্রায় জ্বরে চলে এসেছে। ওর অবস্থা নাজেহাল। তারপরেও মেয়েটা একটু শব্দ অবধি করেনি, চুপচাপ হেঁটে যাচ্ছে। মেয়েটা যে কি কষ্টে পাহাড় বেয়ে উপরে উঠেছে সেই জানে, কিন্তু কিছু করার নেই। এমন দুর্গম রাস্তায় কি আর কেউ কাউকে সাহায্য করতে পারে? সবারই কষ্ট হচ্ছিল। আরহা হাঁটতে নিয়ে হঠাৎ করে পড়ে যেতে নেয়। ভয়ে চোখ বন্ধ করে ফেলে আরহা, কিন্তু না, পড়েনি। কারো শক্ত নিরেট হাতখানা ওর হাত পেছন থেকে চেপে ধরে রেখেছে, যার ফলে ও পড়ে যায়নি। এদিকে সাফাত আরহা পড়ে যেতে নিতে দেখেই ওর হাত দ্রুত ধরে ফেলে। আরহার হাতটা স্পর্শ করতেই বুঝতে পারে মেয়েটার প্রচন্ড জ্বর এসেছে, গা ভীষণ গরম। সাফাত এক টান দিয়ে আরহাকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। আরহা একেবারে সাফাতের মুখোমুখি হয়ে দাঁড়ায়। আরহা নিবু নিবু চোখে সাফাতের দিকে তাকিয়ে আছে। শরীরের তাপমাত্রা এতটাই বাড়ছে যে ওর চোখ জোড়াও মনে হচ্ছে দাও দাও করে জ্বলছে। ঠিকভাবে তাকাতে পারছে না ও। এদিকে সাফাত একদিনে তাকিয়ে আছে আরহার দিকে। জ্বর আসার কারণে আরহা ফর্সা মুখটা রক্তিম আকার ধারণ করেছে। আধ ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে পড়ে আছে কয়েকটা বেবি হেয়ার। মেয়েটার বোধ হয় ঠান্ডা লাগছে, তাই কেমন একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। চোখ জোড়া ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যা ঠান্ডা লাগার কারণে কাঁপছে। আরহাকে কেন যেন এই বেশে সাফাতের একটা কথাই মাথায় আসলো, মেয়েটা অনেক কিউট, সাথে মেয়েটার মনটাও অনেক ভালো। এই এক মুহূর্তে কিভাবে ওদের বন্ধুদের সাথে মিশে গিয়েছে, ভীষণ মিশুক। আর মেয়েটা চঞ্চলও বটে। সাফাতের অজান্তেই সাফাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, আর তা দেখে আরহা হাঁ করে তাকিয়ে থাকলো। ও বোধহয় স্বপ্ন দেখছে, না হলে যে লোক ওকে দেখলেই সবসময় মুখটা গম্ভীর শক্ত করে রাখে, আজ সে লোকটা কিনা হাসছে ওর দিকে তাকিয়ে। এটা আদৌ হবার? তবে যা হচ্ছে, আরহা চায় এই স্বপ্ন যেন কোনোদিনও না ভাঙুক। সাফাত এইভাবে হাসতে থাকুক ওর দিকে তাকিয়ে। আরহাও হাসলো। আরহা হাসতে দেখে সাফাত থতমত খেয়ে গেল। সে কি করছিল, কি হয়ে গিয়েছিল ওর? আর আরহার দিকে তাকিয়ে ও হাসছিলই বা কেন? আশ্চর্য কারবার। সাফাত দ্রুত নিজেকে সামলে নিল, মুখটা গম্ভীর করে ফেলল চট জলদি, বলল, তুমি এত সেন্সিটিভ একটা পার্সন, এটা জেনেও কেন এসেছো এখানে? এখন জ্বর বাঁধিয়ে বসে আছো। তোমার মা বাবা এখানে নেই যে দিনরাত তোমাকে সেবা করবে, এখন তুমি কি করবে? আরহা মলিন হাসলো। তার তো মা নেই,
আর বাবা থেকেও না থাকার মতোই। আরহার কণ্ঠে বিষাদের ছায়া নেমে এলো। বলল, আমার মা নেই আর বাবা থেকেও না থাকার মতো, তাই মা বাবার সেবা আমি আগেও কোনোদিন পাইনি আর এখনো পাবো না। সাফাতের বুকটা ধক করে উঠল। অজান্তে এমন একটা কথা বলে ফেলেছে ও, কিন্তু ওর তো দোষ নেই। ও তো আর জানতো না যে আরহার মা নেই। আর বাবা কথা যেটা বলল সেটা না হয় আপাতত থাক। সাফাত জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, আই এম সরি, আমি জানতাম না। আরহা মলিন হেসে বলে, ইটস ওকে, আপনার সরি বলতে হবে না। আপনি তো আর আমার লাইফের ব্যাপারে কিছু জানেন না, তাই এটা স্বাভাবিক। সাফাত চিন্তিত কণ্ঠে বলে, আরে ওকে আরা, ইজ দেয়ার এনিথিং রং? আরহাকে বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। মেয়েটা কেমন টলছে, জ্বরটা কি খুব বেশি বেড়ে গেল? সাফাত হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দিল আরহার। আরহার সাথে সাথে কেঁপে উঠল, সর্বাঙ্গে যেন ঝংকার দিয়ে উঠল। ওর উত্তপ্ত শরীরে সাফাতের ঠান্ডা হাতের স্পর্শ যেন ওর শরীরটা কাঁপিয়ে তুলেছে। আরহা চোখ বন্ধ করে নিয়েছে। এদিকে সাফাতের চেহারার চিন্তার চাপ, মেয়েটার শরীর ক্রমশ গরম হয়ে উঠেছে। আরহার কপাল থেকে হাত সরিয়ে নিল সাফাত। বলল, ভীষণ জ্বর তোমার, জলদি কটেজে ফিরতে হবে। আরা, শুনছো তুমি? আরহা পিট পিট নয়নে তাকায়। সাফাত আরহার হাত চেপে ধরল, সহসা কণ্ঠে বলে উঠে, আমার হাতটা শক্ত করে ধরে চলো। বলা তো যায় না কখন পড়ে যাও। আর তোমার বন্ধুরাই বা কেমন? তোমার এই অবস্থা কারো নজরে আসলো না? সবগুলো তোমাকে ফেলে আগে আগে চলে গেছে। আরহা সাফাত আর ওর হাতের দিকে তাকিয়েছিল, যা এখন ওকে অপরের সাথে পেঁচিয়ে আছে। সাফাতের কথা শুনে ওর দিকে তাকালো, তাচ্ছিল স্বরে বলে, আমার আর বন্ধু হাসালেন আমাকে। ওরা তো আমার সাথে বন্ধুত্ব করেনি, করেছে আমার টাকা পয়সার সাথে। সাফাত বারে বারে আরহার প্রতিটি কথায় চমকাচ্ছে ভীষণভাবে। সাফাত বুঝলো জ্বরের ঘরে এই মেয়ে মনের সব কথা উগলিয়ে দিচ্ছে। সাফাত কি করবে ভেবে পাচ্ছে না। তবে সাফাত আর বেশি আরহাকে ঘাটলো না। আরহার কথা আপাতত পরেই শোনা যাবে। এখন মেয়েটাকে নিয়ে রিসোর্টে ফিরতে হবে দ্রুত, না হলে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আর সাফাত তাই করলো। দ্রুত আরহাকে নিয়ে সাবধানে গাড়ির কাছে আসলো। আরহার কথা শুনে যেটুকু মনে করলো ওর ফ্রেন্ডরা ওর টাকা পয়সা দেখে ওর সাথে বন্ধুত্ব করেছে। আর হলোও তাই। ওরা আরহাকে না নিয়ে গাড়ি নিয়ে রিসোর্টে চলে গিয়েছে। এটা জানতে পেরে সাফাতের রাগে যেন সারা শরীর জ্বলে যাচ্ছে। পারলে এক্ষুনি গিয়ে সবগুলোকে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতে। রাগটা মনের মাঝে পুষে রাখলো সাফাত। আরহাকে নিজেদের সাথে করে নিয়েই গাড়িতে উঠে বসলো। অথই দ্রুত আরহাকে দু হাতের মাঝে আগলে নেয়। মেয়েটা প্রায় আধমরা, জ্বরের কারণে কাঁপছে। অথই আতকে উঠে বলে, ওর তো ভীষণ জ্বর সাফাত ভাইয়া। সাফাত মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, ওয়ারি ছড়া পানিটা দেখেছিলে কি ঠান্ডা? সেখানে গিয়ে সবার থেকে ওই বেশি লাফালাফি করেছে পানির মধ্যে। তো জ্বর আসবে না তো আবার কি? অথই হঠাৎ নাক মুখ কুঁচকে বলে উঠে, ওর ফ্রেন্ডগুলোও কেমন, ওকে এই অবস্থায় একা ফেলে চলে গেল। আমি তো ভেবেছিলাম আরহাও বুঝি ওর ফ্রেন্ডদের সাথে চলে গিয়েছে, পরে দেখি না আপনি ওকে নিয়ে আসছেন। সাফাতের চোয়াল শক্ত হয়ে আসলো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, ওইগুলোকে বন্ধু বলে বন্ধু শব্দের অপমান করো না অথই। সবাই সাফাতের আচমকা রাগ দেখে অবাক হলো, তবে কেউ কিছু জিজ্ঞেস করলো না। রুদ্রিক সাফাতের দিকে এক পলক তাকিয়ে আবার আরহার দিকে তাকালো, পরপর চোখ বন্ধ করে নিল। তার মন বলছে এই দুটোর মাঝে কিছু হতে চলেছে। ও যেটা ভাবছে সেটাই যেন হয়। সাফাতকে কেউ যেন খুব করে ভালোবাসুক, এতটাই ভালোবাসুক ওকে যেন সাফাতের সেই ভালোবাসার তীব্রতায় নিজের ভালোবাসা হারানোর ব্যথা ভুলে যায়। নতুন করে আবার সবকিছু যেন শুরু করে। রিসোর্টে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে আসলো। আরহার শরীরের দুর্বলতার কারণে ও অথয়ের কোলে ঘুমিয়ে গিয়েছিল। উপায় না পেয়ে বাধ্য হয়ে সাফাত আরহাকে কুলে তুলে নেয়। সাথে যায় রুদ্রিক। যাওয়ার আগে অথয়কে রুমে গিয়ে গরম পানি দিয়ে গোসলও করে নিতে বলেছে।
এদিকে আরাদের বুকিং করার কটেজটায় এসে দাঁড়ালো সাফাত। রুদ্রিক বার দুয়েক দরজা টোকা দিল, কিন্তু না, দরজা খুলছে না। পরপর চোখ যায় দরজার তালা ঝুলানো। এটা দেখে সাফাত আর রুদ্রিক দুজনেই বেশ অবাক হয়। এভাবে তালা ঝুলছে কেন? আরহার ফ্রেন্ডরা তো অনেক আগেই চলে এসেছিল, ওদের তো এখানে থাকার কথা। আর বাইরে যাবে সেটাও হবে না সম্ভবত, কারণ এত দূর থেকে জার্নি করে এসে সবাই নিশ্চয়ই বিশ্রাম বাদ দিয়ে বাইরে ঘুরঘুর করবে না। রুদ্রিক এইবার সাফাতকে উদ্দেশ্য করে বলে, তুই আরহাকে নিয়ে মারিয়া আর সিয়ার কটেজে যা। আমি ম্যানেজারের সাথে কথা বলে আসছি। বিষয়টা বুঝতে হবে তো, এখানে কি হয়েছে। সাফাত সম্মতি দিতেই রুদ্রিক চলে গেল। সাফাত আরাকে নিয়ে মারিয়া আর সিয়ার কটেজে চলে আসলো। বাইরে থেকে বার কয়েক সিয়া আর মারিয়াকে ডাক দিতেই সিয়া এসে দরজা খুলে দিল। আরহাকে কোলে নিয়ে ওদের কটেজের সামনে এইভাবে সাফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয় সিয়া। ভ্রু কুঁচকে বলে, তুই আরহাকে কোলে নিয়ে আমাদের রুমের সামনে এমনি সেজে দাঁড়িয়ে আছিস কেন? সাফাত বিরক্ত হলো সিয়ার কথায়, বলে, তুই আপাতত সামনে থেকে সর। ওকে অনেকক্ষণ যাবৎ কোলে নিয়ে আছি আর সামলাতে পারছি না। সিয়া এই কথা শুনে দ্রুত সরে দাঁড়ালো। সাফাত আরহাকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। এর মধ্যে মারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। সাফাতকে ওদের রুমে দেখে প্রশ্ন করে, সাফাত, কোনো সমস্যা হয়েছে? তুই এখানে? সাফাত কিছু না বলে শুধু চোখের ইশারায় বিছানায় শুয়ে থাকা আরহাকে দেখালো। তা দেখে মারিয়ার ভ্রু কুঁচকে এলো। ফের বলে, ওকে এখানে এনেছিস কেন? সাফাত আর কিছু বলতে হলো না। এর মধ্যে রুদ্রিক চলে এসেছে। রুদ্রিক বলে উঠে, আরহার ফ্রেন্ডরা ওকে রেখে দেশে চলে গিয়েছে। চমকে উঠল ওরা সবাই, সাথে সাফাতও। সাফাত এটা আশা করেনি যে ওরা এইভাবে আরহাকে একা ফেলে আচমকা চলে যাবে, তাও এমন অসুস্থ মেয়েটাকে একা ফেলে। সাফাত চেঁচিয়ে ওঠে, হোয়াট? মাথা ঠিক আছে তো? কী সব বলছিস? এটা কিভাবে হবে? দেখ, আশেপাশে হয়তো আছে। রুদ্রিক পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। শান্ত কণ্ঠে বলল, আমি ঠিকই শুনেছি, মাত্র ম্যানেজারের সাথে কথা বললাম, আর ওর বন্ধুরা ম্যানেজারের কাছে এই চিঠিটাও দিয়ে গিয়েছে। রুদ্রিক পকেট থেকে একটা চিঠি বের করে সামনে এনে ধরলো, তারপর আবার বলে, অন্যের ব্যক্তিগত জিনিস ধরা বা পড়া ঠিক না, তবে এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন, তাই এই চিঠিটা না পড়েও পারিনি। সাফাতের অধৈর্য কণ্ঠস্বর, কি লেখা আছে এখানে? এখানে লিখা ওদের সবার নাকি বিশেষ জরুরি তলব পড়ে গিয়েছে, তাই ওদের দ্রুত দেশে ফিরতে হয়েছে। এই জন্যে আরহাকে একা ফেলে চলে গিয়েছে, আর আরহা যেন কষ্ট করে দেশে এসে পড়ে, এটাই লেখা। সিয়া নাক মুখ কুচকে বলে ওঠে, ছি, এগুলো বন্ধু নাকি অন্য কিছু? এইভাবে মেয়েটাকে একা ফেলে চলে গেল, একটাবার মেয়েটার সাথে দেখা করেও গেল না। সাফাত আরহার মুখের দিকে তাকালো। আরহার ফ্যাকাশে দুর্বল মুখশ্রীটা দেখে বড্ড মায়া লাগলো। মেয়েটার চেহারা অনেক মায়া মায়া। কেউ কিভাবে ওর সাথে এমন করতে পারে ভাবলেই সাফাতের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। সাফাত চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলল। সবার উদ্দেশ্যে বলে উঠে, আপাতত এই টপিক বাদ দে। আরহা সুস্থ হোক, তারপর না হয় ওর থেকে সব কিছু ভালোভাবে জেনে নেব। একটু থেমে সবাই বলে, মারিয়া, সিয়া, আরহা এখন একা, ওর সাথে কেউ নেই। এখানে আমরাই এখন ধরতে গেলে ওর পরিচিত। আমাদের সাথে মেয়ে আছে 5 জন, তাদের মধ্যে তোরা দুজনেই সবচেয়ে বড় আর বুঝদার বেশি, তাই তোদের কাছে ওকে রেখে গেলাম। মেয়েটাকে দেখে রাখিস, ওর শরীরে অনেক জ্বর। আমি এখনই যাচ্ছি মেডিসিন আনতে, তোরা একটু ওকে পানি পট্টি কর। মারিয়া আলতো হেসে বলে, চিন্তা করিস না, আমরা দুজনকে দেখে রাখবো। ও তো এখন আমাদের ছোট বোনের মতোই, মেয়েটা অনেক মিশুক। সাফাত সন্তুষ্টির হাসি দিয়ে বেরিয়ে গেল মেডিসিন আনতে। রুদ্রিক শান্ত স্বরে বলে, 3 জন থাকতে তোদের সমস্যা হবে না তো? সিয়া বলে, আরে কিসের সমস্যা হবে? এমনিতেই এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। 3 জন এক বিছানায় মিলেমিশে থাকবো, এতে আরো মজা হবে। তুই চিন্তা করিস না। সিয়া আর মারিয়া ভরসা পেয়ে রুদ্রিক রুম থেকে বেরিয়ে আসলো। বাইরে সাফাত দাঁড়িয়ে আছে। রুদ্রিক সাফাতের কাছে গিয়ে বলে, চল মেডিসিন নিয়ে আসি। সাফাত বলে উঠে, তো যাওয়া লাগবে না, তুই রুমে যা, ফ্রেশ হয়ে নে। আমি এই যাব আর আসবো। কিন্তু কোনো কিন্তু না, আমি পারবো বললাম তো। আচ্ছা, কোনো সমস্যা হলে ফোন করিস। আচ্ছা।
রুদ্রিক নিজের রুমের দিকে হাঁটা ধরলো। চাপা চাপা শ্বাস ফেলে চলল মেডিসিন আনার জন্য। অথই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো মুছছিল। এমন সময় রুমে আসে রুদ্রিক। রুদ্রিক দেখেই চুল মুছতে মুছতে অথই বলে, এতক্ষণ কোথায় ছিলেন? রুদ্রিক দরজা আটকে অথয়ের কাছে এসে দাঁড়ালো। মৃদু হেসে বলে, কেন, মিস করছিলে বুঝি আমায়? নাকি তখনকার চুমুটা মিস করছিলে? অথই লজ্জায় হতভম্ব হয়ে গেল। এই লোক কিসের মধ্যে কি বলছে? ও কত একটা ভালো কথা বলল, আর এই লোক কিনা সেটা ঘুরিয়ে পেঁচিয়ে তেনা তেনা করে ফেলে। অথই মুখ ফুলিয়ে বলে, উফ, আপনি চরম অসভ্য একটা লোক। সরুন তো আপনি, সরুন। রুদ্রিক শব্দ করে হেসে দিল। রুদ্রিকের সেই হাসির ঝংকারে পরপর অথয়ের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। ও মিষ্টি করে হেসে মাথা আঁচড়াতে লাগলো। রুদ্রিক সময় নিয়ে হাসি থামায়। রুদ্রিককে থামতে দেখে অথই বলে, প্লিজ বলুন না কোথায় ছিলেন। দেরি হলো যে। আরহান শরীরকে খুব বেশি খারাপ? রুদ্রিক এইবার সিরিয়াস হয়ে গেল। মুখটা মুহূর্তে গম্ভীর করে নিল। তারপর আস্তে আস্তে অথইকে সবটা খুলে বলল। সবটা শুনে অথই ভেজা কণ্ঠে বলে, এত খারাপ আরহান ফ্রেন্ডগুলো ওইভাবে অসুস্থ মেয়েটাকে একা ফেলে চলে গেল কিভাবে? একবার মেয়েটার সাথে দেখা করেও গেল না। মেয়েটা হুঁশে আসলে না জানি কতটা কষ্ট পায়। রুদ্রিক অথয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে বলে, মন খারাপ করো না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আরহার জন্য এটা ভালো হয়েছে না বলো? যে মেয়েটা ওর ওই মিথ্যে বন্ধুগুলোর আসল মুখোশটা চিনতে পারবে, বুঝতে পারবে যে বিপদের সময়ে যারা একজন মানুষকে এইভাবে ফেলে চলে যায় তারা কোনোদিন কারো বন্ধু হতে পারে না। অথই চোখ মুছে নিল। তারপর দু হাতে গিয়ে রুদ্রিককে জড়িয়ে ধরে রুদ্রিকও আগলে নেয় প্রিয়তমাকে। অথই রুদ্রিকের বুকে মুখ গুজে দিয়ে বলে, এদিক দিয়ে আপনি আমি দুজনেই খুব লাকি জানেন। আমরা জীবনের সবচেয়ে মূল্যবান কিছু পেয়ে থাকলে তা আমাদের বন্ধুত্ব পেয়েছি, যারা আমাদের জন্য বিপদের সময় সর্বদা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকে। রুদ্রিক সন্তুষ্টির হাসি দিয়ে বলে, হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ। এদিক দিয়ে আমরা পৃথিবীতে বোধহয় সবচেয়ে সুখী কাতারের মানুষদের মধ্যে পড়ি। উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া তার জন্যে। অথই এইবার সরে আসলো। তারপর রুদ্রিকের হাতে একটা তয়লে ধরিয়ে দিয়ে বলে, অনেকক্ষণ হয়েছে, বাকি কথা পরে হবে। এখন ফ্রেশ হয়ে আসুন। রুদ্রিক ঠোঁট কামড়ে হাসলো। মাথা নামিয়ে ফিস ফিস করে বলে, ফ্রেশ হয়ে আসলে তো কোনো কথা হবে না ম্যাডাম, ভালোবাসাবাসি হবে। অথই লজ্জা মিশ্রিত হাসি উপহার দিল রুদ্রিককে। তারপর রুদ্রিককে ঠেলতে ঠেলতে ওয়াশরুমের দিকে পাঠালো। ফিরে আসতে নিতেই রুদ্রিকের কণ্ঠ, আমার জামা কাপড় বের করে রেখো। অথই পা জোড়া থামিয়ে ফেলে। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকিয়ে প্রশ্ন করে, কি পরবেন আপনি? প্রতি উত্তরে রুদ্রিক বলে, স্বামীটা যেহেতু তোমার, তাই সে কি পড়বে না পড়বে সেটা না হয় তুমি ডিসাইড করে দাও। এই বলে রুদ্রিক ওয়াশরুমে চলে গেল। আর অথয়ের ঝলমলে মুখে মিষ্টি হাসি। সে দ্রুত গিয়ে রুদ্রিকের জন্য ধূসর রঙের একটা টি শার্ট আর কালো রঙের ট্রাউজার বের করে বিছানায় রেখে দিল। তার কেমন যেন লাগছে। মনে হচ্ছে সে সত্যি সত্যি রুদ্রিকের সাথে সংসার করছে। এই যে রুদ্রিকের ছোটখাটো সবকিছু এখন সে নিজের হাতে করছে। রুদ্রিকও ওকে এটা সেটা ছোটখাটো হুকুম দেয়। এইসব যে বেশ এনজয় করছে। ওর বেশ ভালোই লাগছে ব্যাপারগুলো। আচ্ছা, সে যখন সত্যি রুদ্রিকের বউ হয়ে রুদ্রিকের বাড়িতে যাবে, ঠিক এখন যেভাবে রুদ্রিকের সবকিছু ও নিজ হাতে করছে, আগলে রাখছে, ও বাড়িতেও এমনভাবেই সব করবে। ইনফ্যাক্ট আরও ভালোভাবে করবে। তখন কেমন লাগবে? ওর তো অনেক ভালো লাগবে। এই যে এইসব কল্পনা করতে গিয়েও কেমন খুশিতে ওর বুক কাঁপছে। এইভাবে কি রুদ্রিকও খুশি হবে? আচ্ছা, ও যেভাবে রুদ্রিককে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে, রুদ্রিকও কি এইভাবে ওর সাথে সংসার করার কল্পনা করে? ও কি একবার লোকটাকে জিজ্ঞেস করবে? কিন্তু কিভাবে করবে? এইটা জিজ্ঞেস করার আগে ওর লজ্জায় মরেই যাবে। সিয়া কটেজ থেকে বের হয়ে এসেছে। এখানে আসার পর সে কটেজের পাশে একটা তুলসী গাছ দেখেছিল। সেখান থেকে পাতা আনতে যাচ্ছে। আরহার বেশ কাশি হচ্ছে। তুলসী পাতার রস খাওয়ালে যদি একটু নিস্তার পায় মেয়েটা। কয়েক পা এগোতেই হঠাৎ সিয়া থমকে গেল। সে কি ভুল দেখছে? চোখ কষলে নিয়ে আবারও ভালোভাবে তাকালো সিয়া। না, ও ভুল দেখছে না। সত্যি এটা সেদিনকার লোক। সিয়া বেজায় খুশি হলো। এই লোকটাকে সকালে কত খুঁজেছিল, কিন্তু সিয়া পায়নি।
ওকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে লোকটা, আর ও একটা ধন্যবাদও দেয়নি। সিয়া দ্রুত পায়ে এগিয়ে গেল লোকটার কাছে গিয়ে হাসি মুখে বলে উঠল, এক্সকিউজ মি, এই যে মিস্টার শুনছেন? জেনির সাথে ফোনে কথা বলছিল রিয়ান। হঠাৎ পেছন থেকে চিকন রিনিঝিনি মেয়েলি কণ্ঠস্বর কানে এসে পৌঁছাতেই চট জলদি পেছন ফিরে তাকাতেই সিয়ার হাস্যোজ্জ্বল চেহারাটা ভেসে ওঠে ওর অক্ষিপটে। সিয়াকে সে চিনে, কিন্তু সিয়াও ওকে চিনে, কিন্তু এই মুহূর্তে ওকে চিনছে না চিনবারই কথা, কারণ রিয়ান মুখে মাস্ক পরে আছে, গায়ে ব্ল্যাক কালারের হুডি জড়ানো, সেই হুডির টুপিটাও মাথায় দেওয়া, যার কারণে চোখের অর্ধেকখানি ঢেকে আছে, চোখে সানগ্লাসও পরা আছে। তাই ও যে রিয়ান তা কেউ বুঝবে না। সিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এদিকে সিয়া রিয়ান তাকাতেই চুপ হয়ে গেল, প্রচন্ড নার্ভাস লাগছে। লোকটাকে ডেকে তো ফেলো, এখন কি বলবে? এদিকে রিয়ান সিয়ার কোনো নড়চড় না দেখে এইভাবে নিজেই বলে উঠে, জি বলুন, কিছু বলবেন? এইদিকে রিয়ান সিয়ার কোনো নড়চড় না দেখে এইবার নিজেই বলে উঠে। রিয়ানের কথায় নড়ে চড়ে উঠে সিয়া শুকনো ঢোক গিলে নেয়, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, আসলে হয়েছে কি, ওই আর কি। সিয়াকে থামিয়ে দিয়ে রিয়ান বলে উঠল, আসলে নকলে পরে বলা যাবে, আগে কি জন্য আমায় ডেকেছেন সেটা বলুন। সিয়ার নাক মুখ কুঁচকে আসতে চাইছে, তাও নিজেকে স্বাভাবিকভাবে রেখেছে। এই লোক তো ভারী বজ্জাত, এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? আরে ও তো বলতেই নিয়েছিল। বেটা খবিষ্টায় তো থামিয়ে দিল। মনের কথা মনের মাঝে চেপে রাখলো সিয়া, বলল, আসলে সকালে আমি রুট ব্রিজ যাওয়ার পথে ওই পিচ্ছিল সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। আপনি তো আমাকে হেল্প করলেন, আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আপনাকে একটা ধন্যবাদ পর্যন্ত আমি দেইনি। আমি আপনাকে পরে অনেক খুঁজেছিলাম, কিন্তু আপনাকে পাইনি। এর জন্যে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার আপনাকে খুঁজে পেয়ে অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তখন আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্যে। রিয়ান শান্ত হয়ে সিয়ার পুরোটা কথা শুনলো। কেন যেন ওর সিয়ার কথাগুলো শুনতে খারাপ লাগেনি, বিরক্ত ফিল হয়নি ওর। রিয়ান শান্ত কণ্ঠে বলে, ইটস ওকে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও আপনাকে হেল্প করতো। কিন্তু এখন হেল্পটা তো আপনি করেছেন, তাই ধন্যবাদটা আপনিই পাও না? রিয়ান আবার অন্যদিকে ঘুরে যেতে নিতেই সিয়া উত্তেজিত হয়ে বলে, আরে আরে, কোথায় যাচ্ছেন আপনি? রিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল, বলল, তো এখন কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো? না, সেটা বলছি না। তো সে আমতা আমতা করে বলে উঠল, আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, বিনিময়ে শুধু আমি ধন্যবাদ জানালে বিষয়টা অনেক খারাপ দেখায়। রিয়ান বলে, সমস্যা নেই, আমি আপনাদের ধন্যবাদ দিয়েছি। এভাবে তো বললে হবে না। তাহলে কি বলবো? সিয়া ঠোঁট প্রশস্ত করে হেসে বলে, ওই যে দূরে দেখেছেন, এখানের ওই টং দোকানটায় অনেক মজাদার চা পাওয়া যায়। আপনি যদি আমার সাথে এক কাপ চা খান এখন, তাহলে বুঝে নিব আপনি আমার ধন্যবাদ গ্রহণ করেছেন। কথাগুলো বলতে বলতে সিয়া দূরে থাকা টং দোকানে গিয়ে আঙ্গুল তুলে দেখালো। রিয়ান সেদিকে এক পলক তাকিয়ে আবার সিয়ার দিকে তাকালো। তাকাতেই রিয়ানের বুকের বাঁ পাশটা কেমন যেন হয়ে উঠল। চারিদিকে আবছা অন্ধকার। এই রিসোর্টটার প্রতিটি কোণে কোণে একটা করে বাঁশের খুঁটি গেড়ে রাখা হয়েছে। সেই বাঁশের খুঁটির সাথে একটা করে হারিকেন টানানো। সেই হারিকেনে হলদে আলোতে সিয়ার মুখটা বড্ড আদরে দেখালো। ঠোঁটের ভাঁজের ওই হাসিটুকু বড্ড কোমল লাগলো, হৃদয়ে গেঁথে রাখার মতো। ওই হলদে আবার সিয়ার ডাগর আঁখি জোড়া যেন জলজল করছে। রিয়ানের ঘোর লেগে যাচ্ছে ওই চোখ জোড়ার দিকে তাকিয়াতেই। কি হচ্ছে এসব ওর সাথে? আগে তো এমন হয়নি। এ কেমন অনুভূতি? কি হলো, যাবেন না? আচমকা সিয়ার কণ্ঠে ঘোর কাটে রিয়ানের। নিজের বেহায়াপনায় নিজেই অবাক রিয়ান। এভাবে কোনো মেয়ের দিকে ও কোনোদিন তাকায় না। কোনো মেয়ের মুখটা এত আদরে লাগেনি ওর কাছে। তবে আজ হঠাৎ এমন কেন হলো? এই সিয়াকে তো ও বহুবার দেখেছে। যেহেতু সে জেনির ফ্রেন্ড, অহরহ ওদের দেখা সাক্ষাৎ হয়েছে। তখন তো এইভাবে কোনোদিন সিয়াকে ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনি। তবে আজ কেন? বারবার মনকে এই একই প্রশ্ন করলো রিয়ান, কিন্তু এই কেন এর উত্তর মিলল না। রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন তো অনেক রাত হয়ে গেছে।
আমি মেয়ে মানুষ হয়ে আমার সমস্যা হচ্ছে না, তবে আপনি এমন করছেন কেন? নাকি আমার ধন্যবাদটা অ্যাকসেপ্ট করতে চাইছেন না? এমন কিছু না। তাহলে চলুন। সিয়ার জোরাজোরিতে শেষমেশ বাধ্য হয়ে রিয়ান রাজি হলো। আর এমনিতেও কেন যেন ওর মন সম্মতি দিচ্ছিল না যে ও সিয়াকে নাকচ করে ফিরিয়ে দিবে। সিয়া আর রিয়ান চুপচাপ বেশ খানিকটা দূরত্ব রেখে পাশাপাশি হাঁটছে। এমন নীরবতার ভালো লাগছিল না সিয়ার, তাই সিয়া নীরবতা বিচ্ছিন্ন করে বলে, আপনি কি এখানে একা এসেছেন? রিয়ান শান্ত চোখে সিয়ার দিকে তাকিয়ে বলে, না, আমি আর আমার বোন এসেছি। ও, আমরা যে রিসর্টে উঠেছি সেখানে উঠেছেন তাই না? না। অবাক হলো সিয়া, প্রশ্ন করলো, তাহলে এখানে আপনি কি করছিলেন? একটা কাজে এসেছিলাম এক বন্ধুর সাথে দেখা করতে। সেও নাকি এখানে ঘুরতে এসেছে, তাই ভাবলাম দেখা করে যায়। রিয়ানের মিথ্যে কথাটা একটুও ধরতে পারল না সিয়া। সরল মনের সবটা বিশ্বাস করে নিয়ে বলে, ভালো করেছেন। তা এখন কি করবেন? রাত হয়ে আসছে, আপনার বোন তো মেবি একা আছে, রিসর্টে ফিরে যাবেন। রিয়ান হালকা হেসে বলে, না, গিয়ে উপায় নেই, একমাত্র বোন আমার। মাস্কের আড়ালে যেই হাসি দেখতে পেল না সিয়া, বলে, আপনার বোনকে অনেক আদর করেন তাই না? একটা মাত্র বোন, আমার আদর তো করবই, ওর জন্য সব করতে প্রস্তুত। খুন করতে পারবেন? চমকে উঠল রিয়ান, প্রচন্ড ঘাবড়ে গেল। সিয়া কি কিছু টের পেল নাকি? না হলে এমন একটা কথা কেন বলবে? রিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। আবারও কোনো বানোয়াট মিথ্যে বলার আগেই সিয়ার খিলখিল হাসির শব্দে চারিদিকে মুখরিত হলো। রিয়ান যেন আটকে গেল সেই হাসির মাঝে, হুঁশ হারিয়ে ফেলল। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকলো সেই হাসি। এত সুন্দর কারো হাসি হয় বুঝি? কারো হাসির শব্দের ঝংকারে বুঝি এইভাবে বুক কেঁপে ওঠে? সবকিছু এলোমেলো হয়ে যায়। সিয়া হাসি থামালো, তবে এখনো ঠোঁটে মুচকি এসে লেগে আছে। আমি তো মজা করলাম। ভয় পেয়েছেন নাকি আপনি? নাকি সত্যি সত্যি কাউকে? রিয়ান নিজেকে যথাসম্ভব সামলে নিল, শক্ত কণ্ঠে বলে ওঠে, তাদের এমন মজা কারোর সাথে করবেন না, এটা ব্যাড ম্যানার্স। আচ্ছা সরি। নিভিয়ে যাওয়া কণ্ঠে বলে সিয়া। রিয়ান থমকে গেল। মেয়েটা কি ওর শক্ত কথায় ধাঁচে রাগ করেছে, কষ্ট পেয়েছে? না হলে এভাবে কথা বলল কেন? কণ্ঠটায় কেমন যেন মন খারাপের আভাস পেল। রিয়ান ধীর স্বরে বলে ওঠে, আপনি কি আমার কথায় মন খারাপ করেছেন? সিয়া অবাক হলো, পরপর নিজেকে সামলে নিয়ে বলল, আমার মন খারাপ হলেই বা কি, আপনি কি করবেন? রিয়ান লম্বা শ্বাস ফেলে বলে ওঠে, আপনার সাথে এক কাপ চায়ের জায়গায় 2 কাপ চা খেলে আপনার মন ভালো হবে। সিয়া হেসে ফেলল রিয়ানের কথায়। মন ভালো করার উপায় শুনে বেশ মজা পেয়েছে ও। এদিকে সিয়া হাসি দেখে যেন হৃদয় জুড়িয়ে গেল রিয়ানের। একটা কথায় মাথায় আসলো, মেয়েটা মন খারাপ করলে ওর একদম ভালো লাগে না, একটুও না। মেয়েটা হাসুক, এইভাবেই হাসুক, সব সময় এইভাবেই প্রাণোজ্জ্বল থাকুক। এইভাবে ওদের মাঝে টুকটাক কথা হলো 1 কাপ চায়ের সাথে। রাত 8:30 নাগাদ সিয়াকে রিসোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে রিয়ান চলে যায়। সিয়া রিয়ানকে বিদায় দিয়ে যখন নিজের কটেক্সে ফিরে যাবে, তখনই ওর কটেক্সের সামনে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখে, অনেকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো সিয়া, তবে কিছুই বলল না। অনেকের পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু পারল না। তার আগে অনেক শক্ত করে সিয়ার হাত চেপে ধরেছে, এতটাই শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে সিয়ার হাতটা কবজি থেকে ভেঙে যাবে। সিয়া ব্যথাতুর আওয়াজ করে উঠল, চাপা কণ্ঠে বলে, কি করছেন আপনি? এইভাবে হাত ধরছেন কেন? হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। অনেক পেছনে ঘুরে দাঁড়ায়, সিয়ার দিকে তাকায়। সিয়া অনেকের দিকে তাকাতেই সাথে সাথে ভয় পেয়ে যায়। অনেকের চোখ জোড়া অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে, সেই সাথে ফর্সা মুখটাও রক্তিম আকার ধারণ করেছে। হারিকেনের হলদেটে আলোতে তা দেখতে আরো ভয়ানক লাগছে। অনেক শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, ছেলেটা কে ছিল সিয়া? অনেকের এহেন শীতল কণ্ঠে সিয়ার ভেতর শুদ্ধ নড়ে উঠে ভয়ে। সিয়া হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সিয়ার কোনো জবাব না পেয়ে অনেক এইবার আরো নিজের রাগ সামলাতে পারল না, ভয়ানক রেগে চিৎকার করে উঠে,
ছেলেটা কে ছিল সিয়া? জাস্ট অ্যান্সার দ্য কোশ্চেন, কে ছিল? কথাটা বলার সময় অনিক সিয়ার হাতে প্রচন্ড জোরে চাপড় দিল। ব্যথায় সিয়ার চোখে পানি চলে এসেছে। সহ্য করতে না পেরে সিয়া সজোরে চড় মেরে দেয় অনিককে। সিয়ার দেওয়া চড়টা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে বসলো। অনিক প্রচন্ড রেগে সিয়ার গাল চেপে ধরলো, অন্য হাতে সিয়ার চুল এতটাই চাপ দিয়ে গালগুলো ধরেছে যে মনে হচ্ছে সিয়ার জান বের হয়ে যাবে। সিয়ার শব্দ করে কেঁদে উঠল, কিন্তু সেই কান্না অনিকের মন গলাতে পারল না। আজ রাগে অনিক নিজের দিক বেদিক ভুলে বসেছে। সে চিৎকার করে বলে উঠে, আমাকে তোর ভালো লাগে না? আমার সাথে তুই সম্পর্ক রাখবি না? আমাকে তুই বিয়ে করতে পারবি না? তুই নানা বাহানা দিয়ে আমাকে বারবার রিজেক্ট করেছিস, কিন্তু তলে তলে ঠিকই নগর জুটিয়ে রেখেছিস। আর সেই নগর এখন এখানে এসেছে, তার সাথে আবার রাতের আধারে দেখাও করছিস, আর সবার সামনে তুই ইনোসেন্ট সাজিস। বোঝাস তুই ভাজা মাছ উল্টে খেতে জানিস না। আরে তুই আমাকে বলেছিস আমি প্লে বয়, আমি তোকে ঠকিয়েছি, তোকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করেছি। আরে হ্যাঁ করেছি তো, আমি যা করেছি সবার সামনে করেছি। আমি যেমন সবাই আমাকে ঠিক তেমন ভাবে দেখেছে, কিন্তু তুই কি করলি? হ্যাঁ, তুই একটা চরিত্রহীনা। রাতের অন্ধকারে প্রেমিকের সাথে গিয়ে নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে আসিস, আর দিনের আলোতে ভদ্রতার মুখোশ পরে সবার সামনে ঘুরে বেড়াস। আরে তুই আমাকে কি রিজেক্ট করবি? আমি তোকেই রিজেক্ট করলাম। তোর মতো চরিত্রহীনার পিছনে আমি অনেক আর কোনোদিন আসবো না। চরিত্রহীনা। বাকিটা আর অনেক বলতে পারল না। তার আগেই চোয়াল বরাবর শক্ত হাটের শক্তিশালী একটা ঘুষি খেলো। ঘুষিটা এতই জোরে ছিল যে অনেক ছিটকে মাটিতে পড়ে গিয়েছে। সিয়াও পড়ে যেতে নিয়েছিল, তার আগে অথই সিয়াকে ধরে ফেলে। অনেকের নাক থেকে গল গল করে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে। একটা ঘুষি মেরে যেন রুদ্রিক শান্তি পেল না। আরো তেড়ে গিয়ে অনেকের কলার ধরে ওকে সোজা দাঁড় করালো। তারপর কোনো কিছু না ভেবে আবারও ঘুষি মারলো আরেক গালে। এইবার অনেকের পেটে ইচ্ছে মতো মারলো। রুদ্রিকের মারার মাত্রা আরো বেড়ে যাওয়ার আগেই নীল আর সাফাত গিয়ে ধরলো রুদ্রিককে, আর সাফাত ধরলো অনিককে। অনিকের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কিন্তু এতেও যেন রাগ কমছে না রুদ্রিকের। রুদ্রিক রাগে চিৎকার করে উঠে, তোরা কেন আটকাচ্ছিস আমায়? কেন? ওর জন্যে? আবার অনিকের দিকে তাকিয়ে বলে, আরে এই, তুই এমন জানোয়ার হলি কবে থেকে রে? তুই সিয়াকে এসব কথা বলার সাহস কোথায় পাস? তুই যেই মুখ থেকে সিয়াকে চরিত্রহীন বলেছিস, আমি সেই ঠোঁট ছিঁড়ে ফেলবো। ছাড় আমায়। তোকে বন্ধু ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। যে ছেলের মন মানসিকতা এত খারাপ, সে আমার বন্ধু কখনো হতে পারে না। তাকে আমি আমার বন্ধু মানি না। নীল আর ইহান রুদ্রিককে টেনে সরিয়ে আনলো। সাফাত অনিককে ধরে নিয়ে আসতে নিলে অনিক সাফাতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আনে। তারপর নিজেই টলতে টলতে সিয়াদের কটেক্সের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। এদিকে সিয়া অনবরত কাঁদছে। আজ যেন ওর বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গিয়েছে। যাকে সে মনের সবটা দিয়ে ভালোবাসলো, আজ তার মুখে এমন সব কথা শুনেছে যা শোনার আগে সিয়া মরে গেল না কেন? অনেকের বলা প্রতিটা কথা ওকে ভেতরে ভেতরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজ যেন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন সে ভালোবাসলো অনেককে? কেন এইভাবে নিজের সবটা উজাড় করে পাগলের মতো ভালোবাসলো? অতই সিয়ার চোখ মুছে দিয়ে বলে, আপু কেঁদো না আর, থামো আপু, অসুস্থ হয়ে যাবে আপু। সিয়া জোরে জোরে শ্বাস নিল। অনেক কষ্টে নিজের কষ্টগুলোকে ভেতরে চাপা দিয়ে দিল। না, এইভাবে কাঁদলে চলবে না। আজ যেসব কথা অনেক বলেছে তার মুখ্য জবাব দিতেই হবে, না হলে নিজের বিবেকের কাছে সিয়া ছোট হয়ে যাবে। সিয়া নিজের চোখ মুখ মুছে নিল। অথয়ের থেকে নিজেকে ছাড়াতে নিতেই অথই বলে, আপু তুমি? আমি ঠিক আছি অথই, চিন্তা করো না। অথই আর কিছু বলল না। সিয়া নিজেকে কঠোর রূপে রূপান্তর করলো। এক পা করে এগিয়ে যায় অনেকের দিকে। অনেকের অবস্থা অনেক খারাপ। সিয়াকে নিজের কাছে এসে দাঁড়াতে দেখে অনেক নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সিয়া শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রাতের অন্ধকারে কার সাথে দেখা করেছি, কি করেছি, এসব নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে মিস্টার অনিক হাসান? আপনি কে হন আমাকে প্রশ্ন করার?
কেউ নন আপনি আমার। তবে কেন আমাকে চরিত্রহীন বললেন? কোন সাহসে বললেন বলুন, কোন সাহসে? সিয়া সজোরে চর মেরে বসলো অনিকের গালে, তারপর আবার চিৎকার করে বলে, আমাকে আপনি রিজেক্ট করেছেন তাই না? আরে আপনি আমার জীবনে এক্সিট করলে তো আমায় রিজেক্ট করবেন। আপনি তো আমার জীবনে কোনো ম্যাটারই করেন না। তবে কোন সাহসে আমাকে এসব বিশ্রী কথাগুলো বললেন? আবারও চর মারলো সিয়া, অনবরত 5-6টা চর মারলো। অনেক কিছুই বলল না, শুধু স্তব্ধ হয়ে সিয়ার দিকে তাকিয়ে আছে। সিয়া আর নিজেকে সামলাতে পারলো না, কান্নায় ভেঙে পড়ল। তোরা সবাই শুনে নে, এই লোকটাকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় পাপ করেছি, যেই পাপ কোনো দিন মাফ করা যাবে না। ঠিক শুনেছেন মিস্টার অনিক হাসান, আপনাকে ভালোবেসে আমি সবচেয়ে বড় পাপ করেছি। আজ নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে আমি কিনা এমন জঘন্য মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে ভালোবেসেছি। সিয়ার এক একটা কথা যেন অনিকের পুরো সত্তাকে নাড়িয়ে দিচ্ছে, তাকে বুঝিয়ে দিচ্ছে যে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা আজ করেছে। সিয়া 2 হাতে চোখ মুছে নিল, কিন্তু বেহায়া চোখের জল আবারও গাল বেয়ে পড়তে লাগলো। সিয়া ভেজা কণ্ঠে বলে উঠে, আজ আমার বন্ধু বান্ধব আরও যারা আছে, এই আকাশ বাতাস সব কিছুকে সাক্ষী রেখে আমি বললাম, আপনার প্রতি আমার যে ভালোবাসা মনের মধ্যে আছে তা এখানেই এই মেঘালয়ের মাটিতেই আমি কবর দিয়ে দিলাম। আজ থেকে আমার মনের মধ্যে অনিক হাসান নামক মানুষটির জন্য কোনো ভালোবাসা নেই। আজ আমি নিজ হাতে তা মাটি চাপা দিয়ে দিলাম। তবুও যদি এই বেহায়া মন আপনাকে আবারও কোনোদিন স্মরণ করে, তাহলে আজকের ঘটনা মনে করব আমি, আর সেদিন নিজেকেই নিজে শেষ করে দিব। এটা আজ আমি ওয়াদা করে গেলাম। কথাগুলো বলেই সিয়া কাঁদতে কাঁদতে নিজের কটেক্সে চলে গেল। অতই, রিধি, পিহু, মারিয়া ওরা সবাই সিয়ার পিছু পিছু চলে গেল। এদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছে অনেক। কি করে ফেললো সে আজ? কি করে ফেললো? এইভাবে নিজের ভালোবাসার মানুষটিকে এত বড় কষ্ট, আঘাত কিভাবে দিয়ে ফেললো? এজন্যই বলে রাগ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। তাদের দ্বারা এমন সব পাপ কার্য করিয়ে ফেলে যা কোনোদিন জীবন থেকে মুছে যাবে না। ইহান অনিকের কাছে এসে বলে, তুই তো আমাদের বন্ধু, তাই না রে অনেক? তাহলে তোর মন এমন কুৎসিত কেন রে? তুই নিজের ভিতরে এসব পুষে আছিস। তুই যে আমার বন্ধু ভাবতে আমার ঘৃণা হচ্ছে। নীল বলে, মেয়েটা তোকে প্রচণ্ড ভালোবেসেছিল অনেক। আজ তুই সেই ভালোবাসা একেবারে নিজের হাতে গলা টিপে নিঃশেষ করে দিলি। কিভাবে পারলি অনেক? একবারও তোর বুক কাঁপলো না ওইসব ভাষা উচ্চারণ করতে? একবারও বিবেকে নাড়া দিল না? এতটা খারাপ তুই কবে হলি? রুদ্রিক রাগী গলায় বলে, তোরা কাকে কি বলছিস? ওকে সব বলে লাভ নেই। যে মানুষটার হৃদয় নোংরামো চিন্তাভাবনায় ঠাসা, সেই মানুষটার এসব কথাতে কোনো কিছু যায় আসবে না। আর কিসের বন্ধু? ও কোনোদিন আমাদের বন্ধু ভেবেছিল যে ও আমাদের কথা চিন্তা করবে? কিসের ভালোবাসার কথা বলে ও সিয়াকে কোনোদিনও ভালোবাসিনি। যদি ভালোই বাসতো তাহলে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে এমন জঘন্য নোংরা কথা বলতে পারতো না। এই বলে রুটিক চলে গেল নিজের কটেক্সে। নীল আর ইহানও চলে গেল, অনেক একা রয়ে গেল। একটু পর সাবাত আসলো, ও চলে গিয়েছিল, এখন আবার এসেছে। সাবাত এসে অনেকের পাশে এসে দাঁড়ালো। অনেক তা দেখে ভাঙা গলায় বলে, তুই কেন এসেছিস? সাবাত কিছু না বলে অনেককে ধরে একটা বেঞ্চে নিয়ে বসালো। এখানে এক একটা জায়গায় বেঞ্চ বসানো, যেখানে মানুষ বসে বসে প্রকৃতির সৌন্দর্য লুফে নেয়। সাফাত ফার্স্ট এড বক্স বাহির করলো, তুলোতে হেক্সোসোল লাগিয়ে অনেকের আঘাতে চেপে ধরলো, তা পরিষ্কার করতে লাগলো। অনেক টু শব্দ করলো না। আজ এই আঘাতগুলোতে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করছে না। ও যা করেছে এর বিনিময়ে তা কমই হয়েছে। অনেক আবার বলে, চলে যা সাফাত, এসবের দরকার নেই, আমি ঠিক আছে। সাফাত কিছুই বলল না, চুপচাপ অনেকের ব্যথাযুক্ত স্থানগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর অনেকে জোর করে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিল। কাজ শেষ করে সাফাত উঠে দাঁড়ালো, অত্যন্ত শান্ত স্বরে বলে উঠল, রাগের কারণে মানুষ শুধু তার জীবন নষ্ট করে না,
অন্য মানুষের হৃদয়ে আঘাত করে। আর আজ তা তুই করেছিস। এরপর শিয়ার আশেপাশেও যেন তোকে না দেখি। শিয়াকে পাবার আশা চিরতরে ত্যাগ করে দে, তাহলে তোর জন্যই ভালো হবে। কথাটা আমলে নিয়ে নিস। একটু থেমে আবার বলল, রাত হচ্ছে, তোর কটেজে ফিরে যা। সাবাত হন হন করে চলে গেল। সাবাত যেতেই অনেক আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। আজ নিজ হাতে সব শেষ করে দিল না। বন্ধুত্ব, ভালোবাসা সব হারিয়ে ফেলল। কেউ তাকে চায় না, সবাই তাকে এখন ঘৃণা করে। কি করবে অনিক? ঠিক কি করলে আগের মতো সব ঠিক হবে? মনের ভিতর থেকে আওয়াজ আসলো, আর কিছুই ঠিক হবে না অনিক, কিছুই ঠিক হবে না। তুই হেরে গেছিস অনিক, হেরে গেছিস। অনিক দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল আর বলে উঠল, আমি সরি সিয়া, আমি রিয়েলি সরি। আমি এমনটা করতে চাইনি সিয়া, করতে চাইনি। আমি সরি। সেদিনের ঘটনার পর দিনই সবাই বাংলাদেশ ব্যাক করলো। অমন মন মানসিকতা নিয়ে কি আর ঘোরাঘুরি করা যায়, তাই চলে যাবার সিদ্ধান্তটাই সঠিক মনে করলো ওরা। বাংলাদেশে আসতেই রুদ্রিকদের যেন দম ফেলবার সময় নেই। সামনে অনার্স ফাইনাল ইয়ার এক্সাম, তাই পড়াশোনায় পুরোপুরি মনোযোগী হয়ে উঠল ওরা। অনিক আর কখনো সিয়ার কাছে যায়নি ভালোবাসার আবদার নিয়ে। সিয়া তো অনিককে এখন দেখতেই পারে না। সেদিনের সেই কথাগুলো খুব বাজেভাবে আঘাত করেছে ওকে, যা সিয়া কোনোদিন ভুলবে না। তবে সিয়ার সাথে এখন সেদিনের মার্কসম্যানের সাথে প্রায় কথা হয়। আজ পর্যন্ত লোকটার চেহারা দেখতে পায়নি সিয়া। সেদিন চা খেতে নিয়েই লোকটার দোকান থেকে সরে অন্ধকার গিয়ে দাঁড়িয়ে চা খেয়েছিল। আর মাথায় হুডিটা এতটাই বড় ছিল যে মুখের অর্ধেকটাও খোলা ছিল, তাই দেখেনি। এদিকে রিয়ান দিন যত যাচ্ছিল ততই আসক্ত হয়ে পড়ছিল সিয়ার প্রতি। সেদিনের পর থেকে সিয়াকে সে কোনোভাবে ভুলতে পারেনি। সিয়ার মায়াময় চেহারাটা ওকে সর্বদাই জ্বালাতন করে বেড়ায়। কি হচ্ছে ওর সাথে? ও তো আগে এমন ছিল না। এখন রিয়ান অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, সে মানছে একটা সময় সে প্রচুর খারাপ ছিল, কিন্তু মেয়েদের সাথে কখনোই অসভ্যতামি করেনি, মেয়েদের সাথে অহেতুক কথাও বলতো না। হ্যাঁ, সে অথয়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, তার নিতান্তই সে রুদ্রিককে দেখতে পায় না এজন্য। কিন্তু রিয়ান এতটাও খারাপ না যে কাউকে করতো না। সে তো নিতান্তই জেনির জেদের কাছে হার মেনে সে মেঘালয় গিয়েছিল, কিন্তু ওর নিয়ত ছিল অথয়কে কিডন্যাপ করত, এরপর রুদ্রিককে ব্ল্যাকমেল করত, ভয় দেখিয়ে জেনিকে বিয়ে করার জন্য জোর করত। কিন্তু এখন আর এসব নিয়ত ওর নেই। সে ভালো হতে চায়। এতদিনে বুঝেছে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না, আর ভালোবাসার মানুষদের আলাদা করা যায় না, যতই চেষ্টা করুক। যেদিন বাংলাদেশে আসলো জেনি তখন রাগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে অথয়কে মারার জন্য পাগল হয়ে গিয়েছিল। রিয়ান ওকে বুঝিয়েছে নিজের সবটা দিয়ে যে জোর করে কোনো কিছু পাওয়া যায় না। রুদ্রিক যদি তোর ভাগ্যে থাকতো তাহলে রুদ্রিক তোর হতোই যে কোনো মূল্যে, কিন্তু এখন আর রুদ্রিক আর ওর হবার নয়। জেনি সেদিন অনেক কেঁদেছিল। তারপর রিয়ানকে বলে সে দেশ ছেড়ে চলে যাবে। বোনের সিদ্ধান্ত মেনে নেয়। এখান থেকে চলে গেলে জেনি মন ভালো হবে। সব পিছুটান ছেড়ে দিয়ে তাই কয়েকদিনের মধ্যে জেনিকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়। এদিকে অনিকের অবস্থা দিন দিন অনেক খারাপ হচ্ছে। ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তাই রুদ্রিক বাকিদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছে অনিকের সাথে সব ঠিক করে নিবে, না হলে ওর একাকিত্ব অনিককে মৃত্যুর দিকে ঢেলে দিবে। সে বাবা মায়ের একমাত্র সন্তান। এইভাবে ছেলেটা নিজের জীবন নষ্ট করে দিলে তা হবে না। কিন্তু তাই সিদ্ধান্ত নিল অনিকের সাথে খোলাখুলি কথা বলার। তাই 5 বন্ধু আজ এক জায়গায় হয়েছে। মারিয়াকে বলেছে সিয়াকে নিয়ে আসতে এখানে। আজ দুজনকে মুখোমুখিভাবে বসে এই বিষয়ে একটা হেনস্থ করতে হবে। নীল আর ইয়ান অনিককে ধরে বেঁধে নিয়ে এসেছে। 5 জন এক জায়গা হতেই অনেক প্রশ্ন করে, তোরা আমাকে এখানে এনেছিস কেন? রুদ্রিক শান্ত কণ্ঠে বলে ওঠে, কি চাচ্ছিস তুই? কি হাল করেছিস নিজের? এমন ছন্নছাড়া হয়ে আছিস কেন? অনেক তাচ্ছিল্য হেসে বলে, যেখানে আমার গোটা জীবনটাই শূন্য ছাড়া, সেখানে আমার বাইরের দিকটা শূন্য ছাড়া দেখে তোরা এমন রিয়েক্ট করছিস কেন? রুদ্রিক বিরক্ত হয়ে বলে, ফাউল কথা বলিস না অনিক। তুই আন্টি আঙ্কেলের একমাত্র সন্তান, এটা ভুলে যাস না।
তোর কিছু হলে ওনাদের কি হবে একবার ভেবেছিস? অনেক কোনো শব্দ করলো না। রুদ্রিক ফের বলে, তুই মনে করছিস এমন দেবদাস হয়ে ঘুরলেই সব ঠিক হয়ে যাবে? তুই সিয়াকে সেদিন না যা নয় তাই বলেছিস। একবার তো মেয়েটার কথা শুনে দেখতি ও কি বলে। হ্যাঁ, ও তো তোর উপর অভিমান করে আছে। তোকে হয়তো প্রথমে বলতে চাইতো না, কিন্তু ভুলে যাস না এই মেয়েটাই তোকে প্রচণ্ড রকম ভালোবাসে। তাই তোর কাছে আবার কিছু লুকোচুরিও করতো না। অনেক চলচল চোখে তাকালো রুদ্রিকের দিকে, ধরা গলায় বলে, আমি সেদিন অনেক বড় পাপ করে ফেলেছি দোস্ত। আমাকে এর বিনিময়ে যে শাস্তি দিবি সব মেনে নিব, তবুও দোস্ত আমার সিয়াকে আমার কাছে ফিরিয়ে দে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না রে দোস্ত। আমি এই কয়টা দিন যাবৎ যে মরণ যন্ত্রণা ভোগ করেছি তা তোকে বলে বোঝাতে পারবো না। আমার নিঃশ্বাস না আটকে যায়। আমাকে বাঁচা রুদ্রিক, আমার সিয়াকে আমার কাছে এনে দে। আমি দরকার পড়লে ওর পা ধরে বাপ যাইব। ও যা বলবে তাই করব, তারপর আমার কাছে ফিরে আসতে বল। রুদ্রিক দ্রুত পায়ে এসে অনিককে জড়িয়ে ধরলো। অনিকের এই হাহাকার দেখে ওর বুকটা ফেটে যাচ্ছে। ও একটু হলো বুঝতে পারছে অনিকের কষ্টটা। রুদ্রিক বলে ওঠে, যাকে এতটা ভালোবাসিস তাকে কেন সেদিন অমন কথাগুলো বললি অনিক? একটা মেয়ের কাছে চরিত্রহীনা উপাধিটা শোনা যে কতটা যন্ত্রণাদায়ক তা বলে বোঝানো যাবে না। সিয়া আমাকে সব বলেছে। সেদিন রোড ব্রিজ যাওয়ার পথে ও পড়ে যেতে নিয়েছিল না, তখন একটা লোক ওকে সাহায্য করেছিল। লোকটাকে ধন্যবাদ দেওয়ার জন্য লোকটার সাথে এক কাপ চা খেয়েছিল। ব্যাস এইটুকুই। আর শোন অনিক, একটা সম্পর্ক কখনো বিশ্বাস ছাড়া টিকিয়ে রাখা যায় না। বিশ্বাস হলো একটা সম্পর্কের মেইন খুঁটি, আর তুই সেই বিশ্বাসটা করতে পারিসনি। আমি জানি রে, আমি ওকে অবিশ্বাস করে সবচেয়ে বড় পাপ করেছি। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত যে কোনো মূল্যে করতে রাজি আছি। ওকে একবার বল না আমার কাছে ফিরে আসতে। আমি সত্যি বলছি, আমি অনেক ভালো হয়ে যাব। এতটা ভালো হব যে আর কোনো অভিযোগ করতে পারবে না। ও যেভাবে চাইবে সেভাবেই চাইব। আমি সেইভাবেই সব করব, তবু ওকে আমার হতে বল। আমি ওকে হারাতে পারি। ও তো আমার প্রাণ বল। নিজের প্রাণকে হারিয়ে কেউ কি করে কখনো বেঁচে থাকতে পারে? ইহান অনিকের কাঁধে হাত রেখে বলে, কাঁদিস না দোস্ত, শিয়া তোর ভাগ্যে লিখা থাকলে ও তোরই হবে। আমরা ওকে এখানে ডেকেছি, মারিয়া ওকে নিয়ে এই আসলো বলে। তুই তোর সবটা দিয়ে চেষ্টা করিস। ওকে বোঝাস যে তুই সেদিন যা করেছিস আর বলেছিস রাগের মাথায় বলে ফেলেছিস। অনিক চোখ মুছে বলে, ও এখানে আসবে। ইহান মাথা দুলিয়ে সম্মতি দিল। ওরা সবাই অপেক্ষা করতে লাগলো। এর মধ্যে সবাই অনিককে নানান কথা বলে ওর মনোবল শক্ত করলো। একটু পরেই দেখা গেল সিয়া আর মারিয়া আসছে। সিয়া মাথা নিচু করে আছে। অনিক এক ধ্যানে সেদিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সেদিন কত কষ্টটা নাই দিয়েছে, কত খারাপ কথা না বলেছে। এই মেয়েটা ওকে সবটা উজাড় করে ভালোবাসলো, কিন্তু এর বিনিময়ে ওর কাছ থেকে শুধু অপমান আর লাঞ্ছনাই পেয়েছে। আজ কিভাবে সিয়ার দিকে তাকাবে অনিক? কিভাবে সিয়ার চোখে চোখ মিলাবে? মারিয়া সিয়াকে নিয়ে সবার সামনে দাঁড় করালো। সিয়া এক পলক অনিকের দিকে দেখে মুখ ঘুরিয়ে নিল। অনিক তা দেখে কষ্ট পেল। সিয়া শক্ত কণ্ঠে বলে, আমাকে এখানে কেন এনেছিস মারিয়া? রুদ্রিক সিয়ার মাথায় হাত রাখলো, নরম গলায় বলে, সিয়া দেখ, আমার কথা মন দিয়ে শোন। সব পরিস্থিতি সবসময় এক থাকে না। ভবিষ্যতে কি হবে না হবে কেউই আমরা বলতে পারি না। সেদিন অনিক যা করেছে রাগের মাথায় করেছে। আমি বলছি না তুই খারাপ, কিন্তু একবার অনিকের জায়গায় দাঁড়িয়ে ভাব। এমনভাবে রাতের অন্ধকারে যদি অনিককে তুই অন্য একটা মেয়ের সাথে দেখতি, তোর কি খারাপ লাগতো না? রাগ হতো না? সিয়া কোনো ভূমিতা করলো না, সোজা সাপটা বলে ফেল, হ্যাঁ, আমার খারাপ লাগতো, রাগ হতো প্রচুর, কিন্তু তাও আমি নিজেকে সামলে নিতাম। আগে ওর কাছ থেকে পুরো বিষয়টা সম্পর্কে জানতে চাইতাম, কিন্তু ও কি তা করেছে? তাপাত বলল, হ্যাঁ, এটা অনেকের অনেক বড় একটা ভুল যে অনেক তোকে আগে কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু শিয়া, দুনিয়াতে সবাই একা হয় না। হাতের 5টা আঙুল যেমন এক হয় না, তেমন সব মানুষের রাগ, জেদ, আবেগ, ভালোবাসা এক হয় না। তুই নিজেও এটা বুঝতে পারছিস যে অনেক তোকে প্রচণ্ড ভালোবাসে। কি মানিস কি না মানিস সেটা বল। সিয়া চুপ করে রইল। কি বলবে সে আর? হ্যাঁ, সে জানে অনেক বদলে গেছে।
আগের সেই অনেকের সাথে এই অনেকের কোনো মিল নেই। আগের অনেক ওকে ভালোবাসতো না, আর এই অনেক ওকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু অনেকের করা ব্যবহারগুলো ও ভুলতে পারছে না। সিয়া কি করবে, কোনো দিক দিশা পাচ্ছে না। নীল বলে, সিয়া, ভালোবাসা জীবনে একবার আসে, বারবার আসে না। তবুও তোকে জোর করব না, তোর মন যা চায় তুই সেটাই কর। সিয়া ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ অনেকে এসে সিয়ার দু হাত ধরে ওর হাতের মাঝে শক্ত করে চেপে ধরে ধরা গলায় বলে ওঠে, সিয়া প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি এবার সত্যি সত্যি বলছি আর কোনোদিন তোকে কষ্ট দিব না, কোনোদিন না। আমাকে এবার মাফ করে দে সিয়া। আমি তোকে নিজের সবটা দিয়ে আগলে রাখবো, অনেক অনেক ভালোবাসবো। যে আমার ভালোবাসার তুই কোনো খুঁজে পাবি না সিয়া। আমাকে ফিরিয়ে দিস না সিয়া, আমি তাহলে পাগল হয়ে যাব সিয়া। তোকে ছাড়া আমার অস্তিত্ব প্লীন হয়ে যাবে সিয়া। অনেকের এক একটা বাক্য যেন সিয়াকে হারিয়ে ফেলার তীব্র হাহাকার উপলব্ধি করতে পারছে সিয়া। অনেকের এই অবস্থা ও সহ্য করতে পারছে না। হাজার হোক, সত্যি তো এটাই যে ও অনেককে ভালোবাসে। এই ভালোবাসার মানুষটার এমন বিধ্বস্ত রূপ কিভাবে সহ্য করবে? কিন্তু চাইলেও অনেককে জড়িয়ে ধরে বলতে পারছে না যে, অনেক তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি সব সময় তোমার পাশে থাকবো। অনেকের কাছে এগিয়ে যেতে নিতেই অনেকের বলা সেদিনকার চরিত্রহীন উপাধিটা বারবার কানে বাজে, বাধা হয়ে দাঁড়ায় এই একটা কারণ। চরিত্রহীন এই একটা শব্দ বারবার কানে বাজতে থাকে সিয়ার সারা শরীর কেঁপে উঠল। ফট করে অনেকের হাতের থেকে হাতটা ছাড়িয়ে নেয়, তারপর পিছু ফিরে যায়, মুখে হাত চেপে কান্না করে দেয়। এদিকে সিয়ার এইভাবে ঘুরে যাওয়ায় যেন অনেকের কলিজায় কেউ ছুরি দিয়ে আঘাত করে দিল। অনেক পাগলের মতো বলতে লাগলো, সিয়া আমার থেকে মুখ ফিরাই নিস না রে এভাবে। আমি তোকে সত্যি ভালোবাসি, আমাকে এইভাবে চিন্তা লাশ বানিয়ে দিস না। আমি মরে যাবো সিয়া, আমি মরে যাব। হঠাৎ অনেকের কথা থেমে যায়, সাথে সকলের চিৎকার ভেসে এসে কানে লাগলো সিয়ার। অনেক! হাসপাতালের করিডোরে কেউ বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল কেউ যেন বুঝতেই পারল না। তখন কথা বলার মাঝে অনেক হঠাৎ করে বুকে হাত চেপে মাটিতে বসে পড়ে। রুদ্রিক আর ইহান ওকে ধরতেই রুদ্রিকের কোলে অনেক জ্ঞান হারিয়ে ফেলে। তৎক্ষণাৎ অনেককে নিয়ে ওরা হাসপাতালে চলে আসে। ইহান অনেকের মা বাবাকে ছেলের এই অবস্থা সম্পর্কে জানালে অনেকের বাবা দ্রুত হাসপাতালে চলে আসে। অনেকের মা তো অনেকের এই অবস্থার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাই তিনি আসতে পারেননি। এদিকে সিয়া স্তব্ধ হয়ে বসে আছে, দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। কি হলো এটা, কেন হলো? ও তো এমনটা চায়নি, তবে ওর কারণে আজ অনেকের এই অবস্থা। হ্যাঁ, ওর জন্যই তো। ওর তো আজ অনেকের এই অবস্থার জন্য অপরাধী। এতটা কঠোর ও না হলেও পারত। অনেক ওর কাছে বারবার ক্ষমা চেয়েছে, তাও নিষ্ঠুর ওর মনকে পাথরে পরিণত করে রেখেছিল। না হলে অনেকের বলা প্রতিটা কথা এতটাই করুণ ছিল যে কোনো মানুষ হৃদয় গলে যাবে। ও এত পাষাণ হলো কি করে? যে মানুষটাকে নিজের সবটা দিয়ে ও ভালোবাসে, তাকে এতটা কষ্ট দিল কি করে? অনেকের এই অবস্থার কথা চিন্তা করতেই যেন সিয়ার নিঃশ্বাস আটকে আসছে। কিন্তু ওই বা কি করত? একটা মেয়ের কাছে তার আত্মসম্মান বোধ যে কি তা বলে বোঝানো সম্ভব না। সিয়া যে ওদের সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো চেষ্টা করেনি, এই দোষ তো কেউ দিতে পারবে না, কোনোদিন পারবে না। সিয়া কতবার অনেকের কাছে গিয়েছিল, পাগলের মতো বলেছিল অনেককে ওর কাছে ফিরে আসতে। আজ অনেক যেভাবে বলেছিল ঠিক এইভাবেই বলেছিল সিয়া। কিন্তু অনেক কি করেছিল? তার প্রেমিকাকে নিয়ে ওকে যা নয় তাই বলে অপমান করেছিল। তারপরও সিয়া সব ভুলে ওর কাছে গিয়েছিল। অনেক যা বলবে তাই করতে চেয়েছিল। অনেককে যখন জড়িয়ে ধরে ওর ভালোবাসার কথা বলেছিল, ওর কাছে ফিরে আসার কথা বলেছিল, তখন অনেক ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। সিয়া অনেক ব্যথা পেয়েছিল, ওর হাত ছুলে গিয়ে রক্ত ঝরছিল, তাও অনেক ফিরেও তাকায়নি। সেদিন
এই তো অপমান আর লাঞ্ছনা সহ্য করার পর এই দুনিয়াতে কি আর কোনো মেয়ে আছে যে আবার ফিরে যেত অনেকের কাছে, নিজের আত্মসম্মান বোধ খুইয়ে আবার সেই সম্পর্ক জড়াতে? অন্য সব মেয়ে হলে সেদিন এই অপমানের পর আত্মহত্যা করত। ও নিজেও করেছিল, কিন্তু ওর ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল, তাই তো বেঁচে ফিরেছিল সেদিন। ওর আত্মহত্যার কথা শুনেও অনেক একবারও আসেনি ওকে দেখতে। এই এত সব কিছু কি এক নিমিষে ভুলে যাওয়া যায়? তাও তো ভুলতে চেয়েছিল, কিন্তু সেদিন মেঘালয় অনেক আবারও ওকে অপমান করে। সে আর কি করবে? সে আর এখন মন চাচ্ছে মরে যেতে। ও মরে গেলেই বোধহয় এইসব বন্ধ হয়ে যাবে। ওর ভাগ্যটাই খারাপ, না হলে দুনিয়াতে ওর সাথেই কেন এসব ঘটবে? আর সহ্য করতে পারল না সিয়া। দু হাতে মুখ ঢেকে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল। সিয়ার এহেন কান্নায় যেন সবাই চমকে উঠল। সে কি আত্মনাদ সিয়ার! রুদ্রিক দ্রুত সিয়ার কাছে যায়, সিয়াকে দু হাতে জড়িয়ে ধরে। রুদ্রিক সিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুশ, কাঁদছিস কেন? একদম কাঁদবি না, অনেক ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না ওর। সিয়া হাউমাউ করে কেঁদে বলছে, কেন রুদ্রিক, কেন আমার সাথেই এমন হয়? আমি তো কারো ক্ষতি করিনি কোনোদিন, তবে আমার সাথেই কেন? কেন? অনেক আমাকে চাইনি। আমি এতবার ভালোবাসার দোহাই দিয়ে ওর কাছে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার ভালোবাসার কোনো দাম দেয়নি। তবে আজ কেন ও আবার আমার কাছে ভালোবাসার কথা বলতে আসলো? কি জন্য আসলো? আজ কেন নিজেকে এতটা কষ্ট দিচ্ছে? আমি তো সরে এসেছিলাম রুদ্রিক, আমি তো সরে এসেছিলাম ও যাতে সুখে থাকে, তাই সরে গিয়েছিলাম ওর জীবন থেকে। তুই তো জানিস, বল, তুই তো জানিস ওর জন্য আমি কি না কি করেছি, নিজেকে কতটা স্যাঁচড়া বানিয়ে দিয়েছিলাম শুধুমাত্র ওকে ভালোবেসে। তবে আজ কেন ও নিজের এই অবস্থা বানালো? রুদ্রিক বলল, তোর কোনো দোষ নেই, তুই যা করেছিস ঠিক করেছিস, তাই নিজেকে একটু দোষারোপ করিস না। তবে আমি শুধু একটা কথাই বলবো, সেদিন যে অনিক তোর ভালোবাসাকে অপমান করে তোকে ফিরিয়ে দিয়েছিল, সেই অনিক আর নেই। অনিক বদলে গেছে। তুই যেমনটা চাইতি ঠিক তেমনটাই আজকের অনিক, যে তোকে পাগলের মতো ভালোবাসে, যেমনটা তুই ভালোবাসিস অনিককে। আজ দেখ, তোর প্রত্যাখ্যান ও সহ্য করতে না পেরে হার্ট স্ট্রোক করেছে। তাহলে বোঝ ঠিক কতটা ভালোবাসে তোকেও। কিন্তু তবু আমরা কেউ তোকে কোনো কিছুতে জোর করব না। তোর মন যা চায় তুই তাই করবি, তোর সিদ্ধান্তই আমরা মেনে নিব, কারণ জোর করে কিছু হয় না। দেখা যাবে আমাদের কথায় আর জোরাজোরিতে তুই অনেককে মেনে নিলি, কিন্তু মন থেকে তো আর মানতে পারলি না। তা দিয়ে কি হবে? দিন শেষে তোরা দুজনের একজনও শান্তিতে থাকতে পারবি না। তাই বলবো, তোর মন যা চায় তুই তাই কর। আমরা আগেও ছিলাম তোদের পাশে, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। সে কিছুই বলছে না, শুধু কাঁদছে। এমন সময় রুদ্রিকের মুঠো ফোনটা শব্দ করে বেজে উঠল। রুদ্রিক মারিয়াকে চোখের ইশারায় সিয়াকে সামলাতে বলল। রুদ্রিক উঠে যেতেই মারিয়া এসে আগলে নিল সিয়াকে। রুদ্রিক এক পলক সিয়ার দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। অথয় ফোন করেছে। ও পাশ থেকে অথয় সালাম দিল। রুদ্রিকও সালামের জবাব নিল। রুদ্রিকের গলার কণ্ঠটা কেমন যেন শোনালো অথয়ের কাছে। অথয় প্রশ্ন করলো, হ্যালো, শুনছেন? আজ তো অনিক ভাইয়া আর শিয়াপুকে প্যাচ আপ করানোর উদ্দেশ্যে আপনারা গিয়েছিলেন, তো কাজটা কি হয়েছে? রুদ্রিক চুপ করে থাকলো। কি জবাব দিবে ও? রুদ্রিকের কোনো সারা শব্দ না পেয়ে অথয় ফের বলে, কি হলো, বলছেন না কেন? রুদ্রিক এইবার আর চুপ রইল না, অত্যন্ত শান্ত কণ্ঠে বলে ওঠে, অনেক হার্ট স্ট্রোক করেছে, ওকে নিয়ে আমরা হাসপাতালে এসেছি। ডাক্তার এখনো বের হয়নি, তাই আপাতত কিছু বলতে পারছি না। রুদ্রিক যে এহেন একটা কথা বলবে অথয় ভাবতেও পারেনি। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। অথয় কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি বলছেন এসব? অনিক ভাইয়া? অথয়ের যেন গলা ধরে আসলো। খবরটা শুনে ওর নিজেই তো কত কষ্ট হচ্ছে, না জানি রুদ্রিক ঠিক কতটা কষ্ট হচ্ছে। অথয় নিজেকে সামনে নিয়ে বলে, কোন হসপিটালে নিয়ে গিয়েছেন? ঠিকানা দিন, আমি আসছি।
রুদ্রিক অথয়ের কথা শুনে রেগে গেল। পাগল নাকি এই মেয়ে? এখন রাত বাজে 9টা। অথয়দের বাসা থেকে হাসপাতাল বেশ দূরে, আসতে আসতে কমপক্ষে 40 মিনিট তো লাগবে। রুদ্রিক ধমকে উঠল। মাথা ঠিক আছে তোমার? এত রাতে তোমার আশা লাগবে না? রাত 9টা বাজে। কত বড় সাহস, এত দূরে একা আসবে? অথই বলে, একা আসবো না তো, সত্যি বলছি। আহিরকে নিয়ে আসবো, প্রমিস। প্লিজ না করবেন না, আমি আসতে চাই। রুদ্রিক হার মানল। শেষমেশ অথয়ের জোড়াজড়িতে রুদ্রিকের অনুমতি পেয়ে অথয় দ্রুত আহিদকে ফোন করে। বিষয়টা বিস্তারিতভাবে বুঝিয়ে বলে। আহিদের মাধ্যমে পিহু জেনে যায় পিহু আসতে চায়। আহিদ ওকে বারণ করে। এমনিতে হাসপাতালে অনেক মানুষ, আর ভিড় করা ঠিক হবে না। পিহু বুঝে, তাই ও আর গেল না। তারপর আহিদ দ্রুতই অথয়কে নিতে চলে আসে। অথয়কে পিক করে নিয়ে ছটপট অথয়কে নিয়ে চলে আসে। অথয় রুদ্রিকের থেকে সব আগেই জেনে নিয়েছিল অনিককে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কয়তালায়। তাই আর সমস্যা হয়নি। অথয় আর আহিদ গিয়ে দেখে সেখানে রুদ্রিকের বন্ধু মহলে সবাই আছে। অথয় আর আহিদ এগিয়ে যায়। সিয়াকে কাঁদতে দেখে অথয়ের কান্না পায়। ও সিয়ার কাছে গিয়ে সিয়ার পায়ের কাছে বসে পড়ে। ভেজা কণ্ঠে বলে, আপু কেঁদো না প্লিজ, অনেক ভাইয়া ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এভাবে কাঁদলে তো অসুস্থ হয়ে যাবে। তুমি অসুস্থ হয়ে গেলে অনেক ভাইয়া অনেক কষ্ট পাবে। প্লিজ আর কেঁদো না। সিয়া অথয়ের কণ্ঠ শুনে সোজা হয়ে বসে। অথয় গালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলে, তুমি এত রাতে আসতে গেলে কেন? অথয় সিয়ার হাত ধরে বলে, আমি নিজেকে আটকে রাখতে পারিনি আপু, আমার কথা বাদ দাও। তুমি আর কেঁদো না প্লিজ, আমারও কিন্তু কান্না পাচ্ছে আপু, প্লিজ আপু। অথয় সিয়ার ভেজা দু চোখ দু হাতে মুছে দিল। সিয়ার যেন হৃদয় জুড়িয়ে গেল। অথয়কে যেন নিজের ছোট বোন মনে হচ্ছে, যেন বড় বোনের কান্না দেখে বলছে, আপু তুমি কাঁদলে আমিও কাঁদবো। সিয়া মাথা দোলালো। আচ্ছা কাঁদবো না। ওদের আলাপের মাঝেই ডাক্তার বেরিয়ে আসে। সিয়া দৌড়ে যায় ডাক্তারের কাছে। অনিকের বাবা অস্থির হয়ে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আমার ছেলে কেমন আছে বলুন না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব শান্ত কণ্ঠে বলে, একটুর জন্য তিনি অনেক বড় ক্ষতির থেকে বেঁচে ফিরেছেন। তিনি কিন্তু অনেক গুরুতরভাবে হার্ট স্ট্রোক করেছেন, যা অতিরিক্ত মানসিক চাপের কারণে হয়ে থাকে। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক অশান্তিতে ভুগছেন, কোনো কিছু নিয়ে প্রচণ্ড ডিপ্রেসড ছিলেন, আর সেই কারণেই আজ ওনার এই অবস্থা। আপনারা তাকে সঠিক সময় হাসপাতালে এনেছেন, তাই উনি এখন ঠিক আছে। তবে ওনাকে মানসিক চাপ থেকে সরিয়ে আনতে হবে। এমন চলতে থাকলে উনি আবারও হার্ট স্ট্রোক করতে পারেন। যতটা সম্ভব ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আশা করি তাহলে আর সমস্যা হবে না। আপাতত তিনি ঘুমাচ্ছেন, তিনি জাগলে তখন দেখা করতে পারবেন। তবে সবাই না, মাত্র 2 জন, তাও আলাদা আলাদাভাবে যাবেন। ওনার প্রচুর বিশ্রামের প্রয়োজন। বিস্তারিতভাবে সব বলে ডাক্তার চলে গেল। সবটা শুনে যেন সিয়ার মনে হলো কেউ ওর কলিজা বরাবর ধারালো ছুরি দ্বারা আঘাত করছে। এতটা তীব্র যন্ত্রণা অনুভব করলো। ডাক্তার যা যা বলল তাদের স্পষ্টভাবে সিয়া বুঝতে পেরেছে অনেক এতদিন খুব তীব্র মানসিক যন্ত্রণায় ভোগ করছে। সিয়া জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হঠাৎ ওর হাত জোড়ায় কারো হাতে স্পর্শ পেতেই সিয়া চোখ খুলে তাকাতেই দেখতে পায় অনিকের বাবাকে, যে ভেজা ভেজা চোখে সিয়ার দিকে তাকিয়ে আছে। সিয়া অবাক হলো অনিকের বাবার কাছে। কিছু জিজ্ঞেস করবে তার আগে অনিকের বাবা কান্না ভেজা গলায় বললেন, আমি সব জানি মা, সব জানি। আমার ছেলেটা তোমার সাথে বড় অন্যায় করেছে মা, এর বিনিময়ে ক্ষমা চাওয়াও যাবে না। কিন্তু মা, আমি তো বাবা, বলো, সন্তান হাজার অন্যায় করুক, বাবা মা কখনো নিজের সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না। আমার ছেলেটা ভালো নেই, একদম ভালো নেই। আমি আর ওর মা প্রতিনিয়ত ওকে গুমড়ে গুমড়ে মরতে দেখেছি, প্রতিনিয়ত নিজের ছেলেকে তিলে তিলে শেষ হতে দেখেছি। মা, আমার ছেলেটা বাঁচবে না, ও তোমাকে অনেক ভালোবাসে মা। তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না, না হলে ওকে আর আমরা বাঁচাতে পারবো না। আমার একটাই সন্তান, ওর কিছু হলে আমি আর ওর মাও মরে যাব। তুমি আমার অনিককে মেনে নাও। এই বাবা তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি মা, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। সিয়া অনিকের বাবার এহেন কাণ্ডে স্তব্ধ হয়ে যায়। দ্রুত হাত সরিয়ে এনে বলে,
ছি ছি আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, আপনি এসব কি বলছেন? এসব বলে আমাকে ছোট করবেন না আঙ্কেল। আমি আর কি করব বলো তাহলে, এছাড়া আমার কিছু করারও নেই। সিয়া কেঁদে ফেলে। এই এত এত যন্ত্রণা আর সহ্য করা চাচ্ছে না। সিয়া বলে, আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। আমি আর ওকে কষ্ট দিব না, সত্যি বলছি। আমি সব ভুলে যাব, সব। সমাজ আমাকে আত্মসম্মানহীন বলুক, অনেক তো হলো। ওর জীবনের বিনিময়ে আমার আত্মসম্মান বড় হয়ে যায়নি। যাকে ভালোবাসি তার জন্য সব ত্যাগ করতে পারবো। ওকে সুস্থ হয়ে গেলে আমরা সব ঠিক করে নিব। আমার পক্ষে আর সম্ভব না এসব নেওয়া। আমি একটা স্বাভাবিক জীবন চাই, যেই জীবনে আজকের অনেকটার মতোই অনেক চাই আমি। যে অনেক আমাকে অনেক ভালোবাসে, আর সেই অনেককেই আমি ভালোবাসি। সিয়া নিজের মনের কথাটাই মেনে নিল। কি হবে আর, এই এত এত যুদ্ধ করে নিজেকে কষ্ট দিয়ে কি হবে? শেষমেশ আজ অনেকের এই অবস্থা। যাকে ভালোবাসে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে কিভাবে? আর এটা কিছুতেই মানতে পারবে না সবাই। এতে যদি সিয়াকে খারাপভাবে ভাবুক। মারিয়া সিয়াকে ধরে চেয়ারে বসিয়ে দিল, তারপর সিয়াকে পানি খাইয়ে দিল। সাফাত এসে সিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই তোর মনের কথা শুনেছিস? এতে আমি এবং আমরা সবাই খুশি হয়েছি। শুনছিয়া, ভাগ্যে কার জন্য কি লেখা থাকে তা আমরা কেউ জানি না। তবে মাঝে মাঝে নিজেদের কারণেই আমরা নিজেরা নিজেদের ভাগ্যকে নষ্ট করে ফেলি। তাই তো সবসময় বলা হয় ভেবে কাজ করো। আশা করি তুই ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছিস। তোরা দুজনেই আমাদের বেস্ট ফ্রেন্ড। তোদের কাউকে আমরা হারাতে চাই না। মানুষের জীবনটাই কতটুকু বল? আজ আছি তো কাল নেই। যেটুকু সময় বেঁচে থাকি সেটুকু সময় প্রাণ খুলে বাঁচতে পারাটাই সর্বসুখ। আমি বলছি, তোর আজকের এই সিদ্ধান্তে তুই আর পস্তাবি না। সুখী হবি সিয়া। রুডিক হালকা হেসে বলে, আরে আমরা আছি তো। ওই অনেক শালা আবার তোকে কষ্ট দিলে ওর হাড়গোড় ভেঙে দিব। সিয়া কান্না ভেজা চোখেই হেসে পেল। সবাই সিয়াকে নানান কথা বলে ভরসা দিল। প্রায় ঘন্টাখানিক পর খবর এলো অনেকের জ্ঞান ফিরেছে। সবাই যেন স্বস্তি পেল এই কথাটা শুনে। অনেকের বাবা গেলেন আগে। তিনি ছেলের কাছে অল্পখানি কথা বলেই বের হয়ে আসলেন। অনেকের বাবা অসুস্থ হয়ে যাচ্ছেন। বেচারা বয়স্ক মানুষ, এত রাত পর্যন্ত এখানে থাকাটা ঠিক হবে না। তাই সবাই জোর করে ওনাকে রাজি করালেন বাড়িতে চলে যাবার জন্য। তিনি সহজে রাজি হচ্ছিল না। সবাই জোরাজোরিতে রাজি হলেন। এখন কে দিয়ে আসতে যাবে? আহিত নিজেই আগ বাড়িয়ে বলে, আমাকে বাড়ি যেতে হবে রুদ্রিক ভাই। বাবা কাজের সূত্রে সিলেট গিয়েছেন। বাড়িতে মা আর পিউ একা। তাই আমি চাচ্ছিলাম বাড়ি চলে যেতে। আমি না হয় আঙ্কেলকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। রুদ্রিক বলে, তোমার কোনো সমস্যা হবে না তো? আহিত হেসে বলে, আরে না না ভাই, আঙ্কেল যে ঠিকানা দিয়েছেন সেই অনুযায়ী আমার বাসার কয়েকটা বাসা পরে ওনার বাসা। আমি ওনাকে নামিয়ে দিয়ে আবার ব্যাগ চলে যাব। এইটুকু কিচ্ছু হবে না। ইয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে তো হলোই। তবে যাও আহিত, সাবধানে যাও। আচ্ছা আসি। আহিত অনিকের বাবাকে নিয়ে চলে গেল। সিয়া অনিকের সাথে দেখা করার ছটফট করছে। জ্ঞান ফিরে আসায় ডাক্তার অনিকে চেক আপ করছে। একটু পর ডাক্তার চেক আপ করে বেরিয়ে আসলো। জানালো অনিক এখন কোনো কথা বলতে পারবে না। সাময়িক সময়ের জন্য সে কথা বলতে পারবে না, তবে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। এই তো 2-3 দিন সময় লাগবে। সিয়া কষ্ট পেল, নিজেকে সামলে নিল। ডাক্তার তো বলেছে যে অনেক ঠিক হয়ে যাবে, তাই আর কাঁদলো না। সবাই সিয়াকে অনিকের কাছে যাওয়ার জন্য বলল। সিয়া চলে গেল অনিকের সাথে দেখা করতে। এদিকে অতই সেদিকে তাকিয়ে চোখের কোণের জলটুকু মুছে নিল। ভালোবাসা কি না পারে?